বিশাল রাজকীয় কেবিনের চারপাশটা থমথম করছে। কাছের বড় জানালা দিয়ে বাইরের শহরের নিয়ন আলো এসে পড়েছে ঘরের এক কোণে। ঘরের ঠিক মাঝখানে রাখা আলিশান রাজকীয় চেয়ারটিতে বসে আছে জিওন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কর্পোরেশনের একমাত্র উত্তরাধিকারী জিওন জাংকুক। তার চোখে মুখে তখন তীব্র অবিশ্বাস আর চোয়াল শক্ত হয়ে আছে। তার ঠিক সামনে দাঁড়িয়ে থাকা বিশ্বস্ত ম্যানেজার জাংসুক ফাইলটা টেবিলের উপর রাখলেন। জাংকুক চেয়ার থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ক্ষুব্ধ স্বরে বললেন, হোয়াট, আর ইউ কিডিং উইথ মি? জাংসুক সাহেব বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দিলেন, নো, আই এম সিরিয়াস জাংকুক। জাংকুক টেবিলের উপর দুই হাত রেখে জাংসুকের দিকে ঝুঁকে এলো। তার গলার স্বর এবার কিছুটা নিচু কিন্তু ক্ষোভে কাঁপছে। তাই বলে বিয়ে করতে হবে? এই আধুনিক যুগে এসে দাদুর একটা অদ্ভুত জেদের জন্য আমি অচেনা কাউকে বিয়ে করব? জাংসুক একটা দীর্ঘশ্বাস ফেলে চশমাটা ঠিক করলেন। অত্যন্ত গুরুত্বের সাথে বললেন, তাছাড়া আর কোনো উপায় নেই জাংকুক। তোমার দাদুর শেষ ইচ্ছে এবং উইল অনুযায়ী তুমি যদি তার ঘনিষ্ঠ বন্ধু কিম সুহোর একমাত্র নাতনিকে বিয়ে না করো, তাহলে জিওন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কর্পোরেশনের মালিকানার অর্ধেক সরাসরি কিম সুহোর নাতনির নামে চলে যাবে। কিন্তু জাংসুক থামতেই জাংকুকের ধৈর্যচ্যুতি ঘটল। সে টেবিল চাপড়ে বলল, কিন্তু কি? পরিষ্কার করে বলুন। কিন্তু আসল টুইস্ট অন্য জায়গায়। তোমার দাদু মিস্টার জিওন এবং মিস্টার কিম সুহো দুজন শুধু ঘনিষ্ঠ বন্ধুই ছিলেন না, তারা ছিলেন বিজনেস পার্টনার। নিজেদের এই আজীবন বন্ধুত্ব আর ব্যবসাকে আরো মজবুত করার জন্য তারা বহু বছর আগে তোমাদের দুজনের বিয়ে ঠিক করে রেখে গেছেন। শুধু তাই নয়, উইল অনুযায়ী জিওন এবং কিম পরিবারের সকল সম্পত্তির চূড়ান্ত মালিকানা যাবে তোমাদের ভবিষ্যৎ সন্তানের নামে। আর সবচেয়ে বড় শর্ত হলো, তোমার বয়স 30 বছর পূর্ণ হওয়ার আগেই তোমাকে কিম সুহোর নাতনিকে বিয়ে করতে হবে। যদি তুমি এই শর্ত পূরণ না করো, তবে আইনি জটিলতার কারণে সরকার তোমার এই বিশাল সাম্রাজ্য ও সকল সম্পত্তি যখন ইচ্ছা নিজের দখলে নিয়ে নিতে পারবে। জাংকুক স্তব্ধ হয়ে গেল। জাংসুক ঘড়ির দিকে তাকিয়ে যোগ করলেন, আর আমার জানা মতে তোমার বয়স 30 হতে আর মাত্র 1 সপ্তাহ সময় বাকি। তো এখন ঠান্ডা মাথায় ভেবে দেখো, এই মুহূর্তে তোমার সম্পত্তি আর বংশের সম্মান বাঁচাতে ওই মেয়েকে বিয়ে করা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ খোলা নেই। পুরো কেবিনে এক নিঝুম নীরবতা নেমে এলো। জাংকুকের মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। মাত্র 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে তার জীবন এভাবে বদলে যাবে সে ভাবতেও পারেনি। রাজকীয় চেয়ারে আবার হেলান দিয়ে বসলো জাংকুক। তার মুখের ভাব এবার একদম কঠিন, বরফের মতো শীতল। চোখ দুটো বুজে সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তারপর চোখ খুলে অত্যন্ত গম্ভীর ও ভারী স্বরে উত্তর দিল, আপনি এখন আসতে পারেন মিস্টার জাংসুক। জাংসুক মাথা ঝুঁকিয়ে সসম্মানে কেবিন থেকে বেরিয়ে গেলেন। জাংসুক চলে যেতেই জাংকুক চোখ ঘুরিয়ে পাশে পাথরের মতো দাঁড়িয়ে থাকা তার অত্যন্ত বিশ্বস্ত ও ব্যক্তিগত দেহরক্ষী সুগার দিকে তাকালো। জাংকুকের চোখের ইশারা বুঝেই সুগা এক কদম এগিয়ে এলো। জাংকুক ধীর অথচ ঠান্ডা গলায় বলল, সুগা, কিম সুহোর নাতনির ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমার আগামী 1 ঘন্টার মধ্যে চাই। সে কে, কি করে, সবকিছু। সুগা মাথা নিচু করে বলল, ইয়েস বস। অফিস কেবিনের ভারী পর্দাগুলো টেনে দেওয়া হয়েছে। এতক্ষণ যে পরিবেশটা পারিবারিক আইনি জটিলতায় থমথম করছিল, মুহূর্তেই তার রূপ নিল এক অন্ধকার মাফিয়া আস্তানার চক্রান্তে। জিওন জাংকুক শুধু একজন সফল ব্যবসায়ীই নয়, পর্দার আড়ালে সে এই শহরের আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র সম্রাট। চেয়ারে সোজা হয়ে বসে জাংকুক তার তীক্ষ্ণ চোখ দুটো সুগার উপর রাখলো। গম্ভীর গলায় প্রশ্ন করলো, মিশনের কি খবর? সুগা এক কদম এগিয়ে এসে তার ট্যাবের স্ক্রিনে একটা ম্যাপ অন করলো। অত্যন্ত নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, খবর অনুযায়ী কালকে মধ্যরাতে কায়ের রোড সাইডের ফ্যাক্টরি থেকে মূল পণ্যের আড়ালে প্রায় 500 কেজি ড্রাগস পাচার করা হবে। পরে ওই ড্রাগসগুলো চট্টগ্রাম বন্দর ব্যবহার করে সরাসরি বাইরের দেশে চালান করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কাস্টমসের চোখ ফাঁকি দেওয়ার জন্য ড্রাগগুলো চিনির প্যাকেটে করে নিখুঁতভাবে রিপ্যাক করা হয়েছে। তবে বস, সবকিছু আপনার পরিকল্পনা মতোই এগোচ্ছে। আশা রাখি কোনো সমস্যা হবে না। জাংকুকের ঠোঁটের কোণে এক ক্রূর হাসি ফুটে উঠল। সে হাতের পেনটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, তবুও কড়া নজর রাখো, সাবধানের মার নেই। কায়ে যেন বিন্দুমাত্র টের না পায় যে আমরা তার উপর নজর রাখছি। জি বস, ব্যবস্থা হয়ে যাবে। সুগা সম্মতি জানালো। এরপর কেটে গেল পুরো একটা দিন। মাফিয়া জগতের নানা জটিল হিসাব নিকাশ, অন্য গ্যাংস্টারদের সাথে গোপন মিটিং, আর সারাদিনের তুমুল ব্যস্ততা শেষ করতে করতে রাত প্রায় 12টা বেজে গেল। মধ্যরাতে নিজের মূল ডেরা অর্থাৎ পার্সোনাল টেরিটরিতে ফিরে এলো জাংকুক। তার সাথে রয়েছে ছায়ার মতো লেগে থাকা 2 বিশ্বস্ত সহযোগী, সুগা এবং ইনও। ক্লান্তিতে জাংকুকের শরীর কিছুটা ভেঙে আসছিল।
সে ভেতরে এগিয়ে গিয়ে নিজের গায়ের দামি ব্ল্যাক ব্লেজারটা খুলে ছোপায় ছুঁড়ে মারল। তারপর নিজের সেই চিরচেনা রাজকীয় চেয়ারটায় ক্লান্ত ভঙ্গিতে গা এলিয়ে দিল। ইনও তাকে এক গ্লাস হুইস্কি এগিয়ে দিতে যাবে, ঠিক তখনই ঘরের নীরবতা ভেঙে সুগার ফোনটা বিকট আওয়াজে বেজে উঠল। মধ্যরাতের এই সময়ে সুগার ফোনে কল আসা মানে কোনো অশুভ সংকেত। সুগা পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকালো। তার মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। কলটা রিসিভ করে ওপাশ থেকে কিছু একটা শুনেই সুগা চেঁচিয়ে উঠল, হোয়াট? কি যাতা বলছো? সুগার কপালে দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠল। সে ফোনের ওপাশের লোকটিকে ধমকে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এটা কিভাবে সম্ভব? ফোনটা কেটে দিয়ে সুগা অত্যন্ত নার্ভাস মুখে জাঙ্কুকের দিকে তাকালো। তার গলা শুকিয়ে এসেছে। সে ঢোক গিলে বলল, বস, একটা বিরাট ঝামেলা হয়ে গেছে। জাঙ্কুক তার হাতের গ্লাসটা শক্ত করে ধরল। তার চোখের চাউনি এক নিমেষে বরফের মতো শীতল আর বিপজ্জনক হয়ে উঠল। পুরো ঘরের তাপমাত্রা যেন এক ধাক্কায় কমে গেছে। সে চেয়ারে সোজা হয়ে বসে অত্যন্ত ঠান্ডা কিন্তু ক্ষুরোধার গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে সুগা? সুগা কাঁপা কাঁপা গলায় ফোনের তথ্যগুলো জাঙ্কুকের সামনে মেলে ধরলো। বস, খবর এসেছে কায়ের জাহাজের বদলে যে পণ্যবাহী জাহাজটিতে আমাদের ড্রাগ ইউরোপে পাঠানোর কথা ছিল, কিন্তু সেটি মাঝপথেই কোস্ট গার্ডের হাতে আটক হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, জাহাজে তল্লাশি চালিয়ে কোনো ড্রাগ পাওয়া যায়নি। কেউ আমাদের সম্পূর্ণ পরিকল্পনা লিক করে দিয়েছে। চিনির প্যাকেটের ভেতর যে ড্রাগ থাকার কথা ছিল সেগুলোকেও বদলে ফেলেছে। আমরা এখন বড় ধরনের বিপদে। পুরো ঘরে কয়েক সেকেন্ডের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। ইনও অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল, কারণ এমন বড় একটা বিপর্যয়ের পরেও জাঙ্কুক আশ্চর্য রকমের শান্ত। তার চেহারায় কোনো অস্থিরতা নেই। অবিশ্বাস নিয়ে ইনও এগিয়ে গিয়ে বলল, ভাই, আপনি এখন এত শান্ত হয়ে কিভাবে বসে আছেন? আমাদের পুরো কনসাইনমেন্ট নষ্ট হয়ে গেছে। কায়ের লোকজন আমাদের ফাঁসিয়ে দিয়েছে। জাঙ্কুক তার গ্লাসটি টেবিলের উপর রাখলো। ঠোঁটের কোণে এক চিলতো রহস্যময় আর শীতল হাসি ফুটিয়ে সে শান্ত স্বরে বলল, মাফিয়া কিং জেকে কখনোই এত কাঁচা কাজ করে না। ইনও। জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে আগুন জ্বলছে, কিন্তু গলার স্বর বরফের মতো ঠান্ডা। সে ধীর পায়ে সুগার দিকে এগিয়ে এলো। আমি নিজেই ড্রাগগুলো সরিয়ে ফেলতে বলেছিলাম, কারণ আমি জানতাম এটা কায়ের একটা পাতা ফাঁদ। সে চেয়েছিল আমার কোম্পানিকে এই ড্রাগ পাচারের সাথে যুক্ত করে বিশ্বজুড়ে বদনাম করতে, কিন্তু আমারই কোনো কাছের মানুষ তার সাথে হাত মিলিয়ে আমাকেই ধোঁকা দেওয়ার সাহস করেছে। জাঙ্কুক এবার সুগার কাঁধে হাত রেখে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তার চোখের দিকে তাকালো। সুগা, আমার ডেরার ভেতরে থাকা সেই গুপ্তচরকে খুঁজে বের করো, যে কায়ের সাথে মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাকে জীবিত আমার বেসমেন্টে চাই। মাফিয়া কিং এর সাথে বিশ্বাসঘাতকতার ফল কি হয় তা তাকে নিজের রক্ত দিয়ে বুঝতে হবে। জাঙ্কুকের এই রূপ দেখে সুগা আর ইনও দুজনেই শিউরে উঠল। শহরের আন্ডারওয়ার্ল্ডে আজ রাতের আকাশটা বোধহয় রক্তের রঙে লাল হতে চলেছে। বেসমেন্টের চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। নিস্তব্ধ সেই ঘরের বাতাস ভারী হয়ে আছে ছোপ ছোপ রক্তের গন্ধ আর মৃত্যুর হিম শীতল ছোঁয়ায়। মেঝেতে হাত পা শক্ত করে বাঁধা অবস্থায় পড়ে আছে একটা লোক। শরীরের প্রতিটি ইঞ্চি ক্ষতবিক্ষত। তার ভেতরে এখনো একটু প্রাণ স্পন্দিত হচ্ছে ঠিকই, কিন্তু নড়াচড়া করা কিংবা মুখ দিয়ে একটা গোঙানির আওয়াজ বের করার মতো সামান্য শক্তিও আর অবশিষ্ট নেই। বিশ্বাসঘাতকতার চূড়ান্ত শাস্তি সে অলরেডি পেয়ে গেছে। তার ঠিক সামনে একটা কাঠের চেয়ারে বসে আছে কালো পোশাকে আবৃত এক অবয়ব, মাফিয়া কিং জেকে। জাঙ্কুকের মুখের ভাব এই মুহূর্তে একদম শান্ত, পাথরের মতো স্থির, কিন্তু তার চোখের সেই গভীর শীতল চাউনি জানান দিচ্ছে ভেতরে লুকিয়ে থাকা এক তীব্র হিংস্রতা। জাঙ্কুক বেশ কিছুক্ষণ ধরে মেঝেতে ছটফট পড়তে থাকা লোকটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে কোনো দয়া নেই, কোনো অনুশোচনা নেই। অবশেষে সে ধীর পায়ে উঠে দাঁড়ালো এবং পকেট থেকে রুমাল বের করে হাত মুছতে মুছতে পাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে তাকালো। অত্যন্ত ঠান্ডা ও ভারী গলায় সে নির্দেশ দিল, ওর মাথাটা কেটে কায়ের কাছে সুন্দর একটা বক্সে করে উপহার পাঠিয়ে দাও। কাইকে বুঝিয়ে দাও এটা জিয়ন জাঙ্কুকের সাথে চালাকি করার পাল্টা উপহার। গার্ডরা মাথা নিচু করে সসম্মানে বলল, জি বস। নিজের অন্ধকার সাম্রাজ্যের হিসাব নিকাশ চুকিয়ে জাঙ্কুক ওপরের তলার নিজের রাজকীয় বেডরুমে ফিরে এলো। সারাদিনের ক্লান্তি আর রক্তের হোলি খেলা শেষে কিছুটা বিশ্রামের বড্ড প্রয়োজন ছিল। সে তার আরামদায়ক বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করলো। ঠিক তখনই ঘরের দরজায় মৃদু কিন্তু চেনা ছন্দে নক করার আওয়াজ হলো। জাঙ্কুক চোখ না খুলেই বলল, ভেতরে আসো। দরজা খুলে ঘরে প্রবেশ করলো সুগা আর ইনও। আন্ডারওয়ার্ল্ডের সবাই জানে এই দুজন হলো মাফিয়া কিং জেকের ডান হাত আর বাম হাত।
জাঙ্কুকের একটা ইশারায় এরা পুরো শহর ধ্বংস করে দিতে পারে, আবার জাঙ্কুকের সুরক্ষায় নিজেদের বুক পেতে দিতে পারে। জাঙ্কুক চোখ মেলে সোজা হয়ে বসলো। সুগা হাতে একটি ব্ল্যাক লেদার ফাইল নিয়ে জাঙ্কুকের বিছানার পাশে এসে দাঁড়ালো। অত্যন্ত শান্ত গলায় বলল, ভাই, মেটার ইনফরমেশন বের করেছি। এই ফাইলে তার সমস্ত তথ্য আছে। জাঙ্কুক তখনও নিজের ভাবনায় ডুবেছিল। সে কিছুটা ভ্রুকুচকে সুগার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কোন মেয়ে? পাশে দাঁড়িয়ে থাকা ইন ও নিজের স্বভাবসুলভ চটপটে ভঙ্গিতে একটু হেসে বলল, ভাই, আপনার হবু বউ। ইন ওর কথাটি শোনা মাত্রই জাঙ্কুকের চোখ দুটো সরু হয়ে গেল। সে ইন ওর দিকে এক তীব্র রাগী ও খুনে দৃষ্টিতে তাকালো। ঘরের তাপমাত্রা যেন মুহূর্তে কমে গেল। ইন ওর সাথে সাথে নিজের মুখ বন্ধ করে এক কদম পিছিয়ে গেল। পরিস্থিতি সামাল দিতে সুগা দ্রুত কথা বলতে শুরু করলো, ভাই, মেয়েটির নাম কিম তে। তার নিজস্ব বলতে এই দুনিয়ায় এখন আর বাবা মা কেউ বেঁচে নেই। তার বয়স যখন মাত্র 10 বছর, তখন এক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুজনেই মারা যান। সেই অ্যাক্সিডেন্টের ধাক্কা মেয়েটি সহ্য করতে পারেনি। সে প্রায় 4 বছর কোমায় ছিল। কোমা থেকে ফিরে আসার পর থেকে সে বর্তমানে তার দাদির সাথে শহর কোলাহল থেকে দূরে এক গ্রামে থাকে। কথাগুলো শেষ করে সুগা অত্যন্ত যত্ন সহকারে ফাইলটা জাঙ্কুকের সামনে টেবিলের উপর রাখলো। ফাইলে থাকা মেয়েটার সাদামাটা ছবি দেখে জাঙ্কুক তাকিয়ে রইল। তার চোখে কোনো আবেগ নেই, শুধু আছে এক গভীর হিসাব নিকাশ। এবার ইন ও কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলো, ভাই, আপনি কি সত্যি সত্যি এই মেয়েটাকে বিয়ে করবেন? জাঙ্কুক ফাইলটা ধপ করে বন্ধ করে দিল। সে চেয়ারে হেলান দিয়ে ঠান্ডা নিষ্ঠুর গলায় বলল, বিয়ে, সংসার, ভালোবাসা, এইসব মাফিয়া কিং জেকের জন্য নয়। এই বিয়েটা হবে মাত্র 1 বছরের একটা কন্ট্রাক্ট। আমার শুধু এই জিওন সাম্রাজ্যের জন্য একটা বৈধ উত্তরাধিকারী চাই, যাতে সরকার বা কাই আমার সম্পত্তি ছোঁয়ার সাহস না পায়। কাজ শেষ তো চুক্তিও শেষ। জাঙ্কুক সুগার দিকে তাকিয়ে চশমাটা ঠিক করে এক পরম আদেশ জারি করলো, কালকে বিকেলের মধ্যেই আমি এই মেয়েটাকে আমার নিজের টেরিটরিতে দেখতে চাই। যেভাবে পারো তাকে এখানে নিয়ে এসো। সুগা মাথা নিচু করে বলল, আচ্ছা ভাই, ব্যবস্থা হয়ে যাবে। এরপর সুগা আর ইন ও দুজনেই ঘর থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক এক দৃষ্টিতে জানালার বাইরে রাতের অন্ধকার শহরের দিকে তাকিয়ে রইল। তার জীবনের নতুন দাবার গুটি এবার চালনা হতে চলেছে। পরের দিন বিকেলে গাড়ি থেকে নেমে কিনতে চারপাশে বিশাল রাজপ্রাসাদ বাড়িটা দেখে খুশিতে হাততালি দিয়ে উঠল। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং আছে এক অদ্ভুত নিষ্পাপ চাপলতা। সে সুগার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, আইসক্রিম কই ভাইয়া? আইসক্রিম? তুমি না বললে আমাকে বড় একটা আইসক্রিম দেবে? এটা কার বাসা? আর তুমি না বললে আমার দিদুন এখানে আসবে? আমার দিদুন কই? সুগা বিপাকে পড়ে গেল। আন্ডারওয়ার্ল্ডের বড় বড় অপরাধীরা যার সামনে কাঁপতো, সে আজ এক 18 বছরের মেয়ের আইসক্রিমের আবদারের সামনে ঘেমে যাচ্ছে। সুগা মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে শান্ত কড়া গলায় বলল, দেবো তো আইসক্রিম, দেবো। তোমার দিদুনও এক্ষুনি চলে আসবে। এই বাসার যিনি মালিক না, উনি তোমাকে অনেক বড় চকলেট, আইসক্রিম সব দেবেন। তুমি একটু ভেতরে চলো। পেছন থেকে ইন ও কপালে হাত দিয়ে সুগাকে টেনে একপাশে নিয়ে গেল। সে ফিসফিস করে অত্যন্ত বিরক্ত ও অবাক স্বরে বলল, এই, তুই কাকে ধরে আনলি সুগা? এ তো পুরো বাচ্চাদের মতো আচরণ করছে। ভাবি অ্যাক্সিডেন্টের পর ও 4 বছর কোমায় ছিল, যার কারণে ওর মানসিক বয়স এখনো বাচ্চাদের মতোই রয়ে গেছে। ভাই তো একে কোনো দিনও বিয়ে করতে রাজি হবে না। ভাই চেয়েছে বংশের উত্তরাধিকার, কোনো বাচ্চা সামলাতে নয়। তাদের এই ফিসফিসানির মাঝেতে এক ছোটে ইন ওর সামনে চলে এলো। তার কোকড়ানো চুলগুলো বাতাসে উঠছে। ইন ওর শার্টের হাতা ধরে টেনে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, আঙ্কেল, আঙ্কেল, তুমি এই বাসার মালিক? আমাকে আইসক্রিম দাও না প্লিজ। আঙ্কেল শব্দটা শুনে 24 বছর বয়সী স্টাইলিশ ইন ওর চোখ ছানা বড়া হয়ে গেল। সে নিজের বুকে হাত দিয়ে শক্ট খাওয়ার মতো করে বলল, এই, একদম চুপ। তুমি আঙ্কেল কাকে বলছো? হ্যাঁ, আমার কি বয়স হয়েছে নাকি? এই, কি হচ্ছে এখানে? এত চেঁচামেচি কিসের? হঠাৎ পুরো হলরুমে এক গম্ভীর, ভারী এবং কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর প্রতিধ্বনি হয়ে উঠল। সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে আসছে ব্ল্যাক শার্ট পরা জিওন জাঙ্কুক। তার চোখের চাউনি বরাবরের মতোই তীক্ষ্ণ আর চোয়াল শক্ত। জাঙ্কুকের পায়ের জুতো খটখট আওয়াজে পুরো ঘরে এক অদ্ভুত নীরবতা তৈরি করলো। জাঙ্কুককে দেখা মাত্রই সুগা, ইন উ এবং আশেপাশের সব গার্ড একদম সোজা হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। পুরো ঘরে পিনপতন নীরবতা। জাঙ্কুক ভ্রু কুঁচকে সুগাদের দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ তার নজর পড়ল ইন ওর পাশে দাঁড়িয়ে থাকা তের ওপর।
নিমেষেই জাঙ্কুকের পায়ের গতি থমকে গেল। তার সেই কুঁচকে যাওয়া কপাল ক্রমশ সমান্তরাল হয়ে এলো। জাঙ্কুক অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার সামনে দাঁড়িয়ে থাকা এক অষ্টাদশী রূপসী মানবীর দিকে। তের পরনে সাধারণ একটা ফ্রক, মুখে কোনো কৃত্রিম সাজ নেই, তবুও তার সেই নিষ্পাপ সরল মুখাবয়ব যেন একটি মায়াবী আলো ছড়াচ্ছে। জাঙ্কুক জীবনে বহু দামি আধুনিক নারী দেখেছে, কিন্তু এমন স্বর্গীয় পবিত্রতা সে কখনো দেখেনি। যে মাফিয়া কিং জেকের মনে দয়া মায়া বা ভালোবাসার কোনো স্থান ছিল না, যার মনটা ছিল পাথরের মতো শক্ত আর বরফের মতো শীতল, সেই কঠোর মনে আজ যেন আচমকাই এক পশলা বসন্তের হাওয়া বয়ে গেল। তার হৃদয়ের কোনো এক কোণে অদ্ভুত এক অনুভূতির জন্ম হলো। জাঙ্কুক নিজের অজান্তেই এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল, যেন সে কোনো রূপকথা দেখছে। এদিকে জাঙ্কুককে এভাবে তাকিয়ে থাকতে দেখে সুগা আর ইন ও নিজেদের মধ্যে চোখাচোখি করলো। তারা বুঝতে পারছে বসের মনে কোনো এক বড় ঝড় উঠেছে। ইন ও একটু কাশি দিয়ে তের দিকে তাকিয়ে বলল, এই যে ইনি এই বাড়ির মালিক। ইন ওর কথা শুনে তে খুশিতে দুপা এগিয়ে এলো। জাঙ্কুকের দামি শার্টের এক কোণ ধরে অত্যন্ত আদরে গলায় বলল, আঙ্কেল আঙ্কেল, আমাকে বড় একটা চকলেট আইসক্রিম দাও না প্লিজ। আঙ্কেল? তের মুখে এই কথা শুনে মাফিয়া কিং জিওন জাঙ্কুক একেবারে হকচকে উঠল। তার বয়স আর মাত্র এক সপ্তাহ পরেই 30 বছর পূর্ণ হবে ঠিকই, কিন্তু আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে বিজনেস ম্যাগাজিনের কভারে তাকে দেখার জন্য পুরো বিশ্বের তরুণীরা পাগল। অথচ এই মেয়ে তাকে সরাসরি আঙ্কেল ডেকে বসলো। জাঙ্কুকের পুরুষালী অহংকারে যেন মস্ত বড় একটা ধাক্কা লাগলো। সে নিজের শার্টের কোণটা তের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এক কদম পিছিয়ে গেল। তের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তোমার মাথা ঠিক আছে? কি যাতা বলছো এসব? সুগা, এ কাকে ধরে এনেছিস তোরা? ও এমন বাচ্চাদের মতো আচরণ করছে কেন? জাঙ্কুকের এই মেঘের মতো গম্ভীর ধমক আর আগে চোখ দেখে তের নিষ্পাপ মুখটা ভয়ে ছোট হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে সুগার পেছনে গিয়ে লুকালো এবং সুগার শার্টের হাত শক্ত করে ধরে চেপে ধরলো। সুগা পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত জাঙ্কুকের সামনে এসে নিচু স্বরে বলল, ভাই, আসলে ফাইলটা পুরোটা পড়া হয়নি আপনার। ওই ভয়াবহ অ্যাক্সিডেন্টে ভাবি বেঁচে গেলেও কোমা থেকে ফেরার পর তার মানসিক বিকাশ আর সেভাবে হয়নি। ওর বয়স 18 হলেও ওর মনটা এখনো 8 বছরের বাচ্চার মতোই রয়ে গেছে। ইন ও পাশ থেকে আমতা আমতা করে যোগ করলো, ভাই, তাছাড়া ভাবির তো এতে কোনো দোষ নেই, ও তো পরিস্থিতির শিকার। কি ভাবি ভাবি লাগিয়ে রেখেছিস তোরা? জাঙ্কুক এবার সিংহ গর্জনে চেঁচিয়ে উঠল। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে ফাইলটা টেবিলের উপর ছুঁড়ে মেরে বলল, এই মেয়েকে আমি কোনোভাবেই বিয়ে করব না। যে যাই ইচ্ছা তাই বলবে আর আমি মাফিয়া কিং জিওন জাঙ্কুক সব মুখ বুজে মেনে নেব? দাদুর একটা উইলের জন্য আমি একটা মানসিক ভারসাম্যহীন বাচ্চাকে বিয়ে করে ঘরে তুলবো? এটা কখনোই হবে না। পুরো হলরুমে জাঙ্কুকের রাগের চোটে কেউ শ্বাস নেওয়ার সাহস পাচ্ছিল না। তে ভয়ে সুগার পেছনে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছে। সুগা জাঙ্কুকের রাগটা বুঝতে পেরেও কিছুটা সাহস নিয়ে এগিয়ে এলো। অত্যন্ত অনুনয়ের সুরে বলল, ভাই, প্লিজ ঠান্ডা মাথায় ভাবুন আর রাজি হয়ে যান। আমাদের হাতে আর মাত্র 2 দিন সময় বাকি আছে। 2 দিন পর আপনার 30 বছর পূর্ণ হবে আর সরকার আপনার সব সম্পত্তি কেড়ে নেবে। তাছাড়া এই বিয়েটা তো একটা কন্ট্রাক্ট মাত্র। 1 বছর পরই তো সব শেষ। আইনি সব পেপার রেডি করে উকিল পাশের ঘরে বসে আছে। চলুন ভাই, নিজের সাম্রাজ্য বাঁচাতে এইটুকু ছাড় আপনাকে দিতেই হবে। জাঙ্কুক তের দিকে তাকালো। তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, অথচ সেই কান্নার মাঝেও এক অদ্ভুত পবিত্রতা আছে, যা জাঙ্কুকের ভেতরের কঠোর মানুষটাকেও কোথাও যেন দুর্বল করে দিচ্ছে। একদিকে তার আজীবনের তৈরি করা জীবন সাম্রাজ্য ধ্বংস হওয়ার মুখে, অন্যদিকে এই নিষ্পাপ মেয়েটি। জাঙ্কুক একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করলো। তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নেওয়ার জন্য সে প্রস্তুত হলো। পাশের ঘর থেকে ফাইলপত্র নিয়ে উকিল হিসাং সাহেব ড্রয়িং রুমে প্রবেশ করলেন। সোফায় বসে থাকা জাঙ্কুকের সামনে পেপারগুলো রেখে চশমাটা ঠিক করে বললেন, পেপার রেডি আছে মিস্টার জেকে, এবার মেয়েটিকে এখানে সাইন করতে বলুন। জাঙ্কুক অত্যন্ত গম্ভীর মুখে কলমটা তের দিকে বাড়িয়ে দিয়ে আদেশসূচক গলায় বলল, সাইন করো এখানে। তে জাঙ্কুকের গম্ভীর চেহারা আর হাতের বড় কলমটা দেখে ভয় পেয়ে এক কদম পিছিয়ে গেল। সে চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, কেন? এটা করবো কেন? জাঙ্কুকের এমনিতে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল, তার উপর তের এই বাচ্চাদের মতো প্রশ্ন। সে ধমকের সুরে বলল, কোনো প্রশ্ন না করে যা বলেছি তা করো। জাঙ্কুকের এই কড়া ধমকে তের চোখ দুটো ছলছল করে উঠল। পরিস্থিতি বেগতিক দেখে সুগা দ্রুত মাঝখানে এসে তের সামনে হাঁটু কেড়ে বসলো। সে অত্যন্ত নরম গলায় বলল,
শোনো, ভাইয়ার উপর রাগ করো না, তুমি বরং এই সাদা কাগজের উপর তোমার সুন্দর নামটা লিখে দাও, তাহলে তোমাকে অনেক বড় একটা চকলেট দেব। চকলেটের নাম শুনে তের কান্নার ভাবটা নিমিষেই গায়েব হয়ে গেল। সে খুশি হয়ে বলল, আমার নাম লিখছি। আচ্ছা, এখানে একটা সুন্দর বিড়াল ছানা এঁকে দিই তাহলে। সুগা মাথা চুলকে একটু হেসে বলল, না না, বিড়াল ছানা আঁকতে হবে না, শুধু তোমার নামটা লেখো। তে খুব মনোযোগ দিয়ে জিভ বের করে অনেকক্ষণ সময় নিয়ে আঁকাবাঁকা অক্ষরে নিজের নাম কিম তে লিখলো। এরপর জাঙ্গুকও সাইন করে দিল। কাগজপত্রের কাজ শেষ করে কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। সব নিয়মকানুন শেষ করে কাজী অর্থাৎ সাংহুন সাহেব তের দিকে তাকিয়ে বললেন, মা, এবার বলো কবুল। তে ভ্রুকুচকে কাজী সাহেবের দিকে তাকালো। কবুল বললে কি হবে? কাজী সাহেব হেসে বললেন, তোমার বিয়ে হবে মা। তে অবাক হয়ে নিজের ফ্রকের দিকে তাকিয়ে বলল, কার সাথে বিয়ে? আমি তো পুতুলের মতো বউ সাজিনি, লাল শাড়ি কই? জাগকের মাথা এবার সত্যি খারাপ হওয়ার দশা। সে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ কবুল বলো বলছি, তারপর যা খুশি করো। সুগা, ওকে চুপ করতে বল। হিন ও পাশ থেকে জাঙ্কুকের হাতা টেনে ধরে বলল, ভাই, এভাবে রেগে যাবেন না, ও তো বাচ্চা মানুষ, ভয় পাবে। সুগা আবার তেকে বোঝাতে শুরু করলো, তে, লক্ষ্মী মেয়ে না তুমি, কবুল বলো, তাহলে আইসক্রিম দেব, আর কালকেই তোমার দিদুনকে তোমার কাছে নিয়ে আসবো। দিদুনের কথা শুনে তে একটু শান্ত হলো। তারপর জাঙ্কুকের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করলো, তা আমি কাকে বিয়ে করব? জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, আমাকে। জাঙ্কুকের কথা শুনে তে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না তো, তোমাকে বিয়ে করবো না তো আমি, তুমি পচা, তুমি সারাক্ষণ বকো, আমি দিদুনের কাছে যাব, আমি এখানে থাকবো না। সোগা হাত জোর করে বলল, তে প্লিজ আমার কথা শোনো। তে এবার পা দাপিয়ে বলল, আমি কোনো কথা শুনবো না তো। বলেই সে হাত দিয়ে চোখে রেখে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। তার চিৎকারে পুরো রাজকীয় ভিলা মাথার উপর ওঠার দশা হলো। জাঙ্কুক নিজের কপালে হাত দিয়ে সোফায় হেলান দিল। তার পুরো মাথা ঝিমঝিম করছে। সে বিরক্তিতে চোখ বন্ধ করে বলল, অসহ্য। সুগা, ওকে ওকে কান্না থামাতে বল, বড্ড বিরক্ত লাগছে, তখন থেকে এর প্যাক প্যাক শুনতে শুনতে আমার মাথা ধরে গেছে। জাঙ্কুকের এই রাগী কথা শুনে তের কান্নার বেগ আরও দ্বিগুণ হয়ে গেল। সে এবার সোফার কুশন নিয়ে টেনে তাতে মুখ গুজে কান্না করতে লাগলো। জাঙ্কুক আর এই চিৎকার সহ্য করতে না পেরে হাত তুলে বলল, সুগা, ও যা চাইছে তাই করো, আইসক্রিম চকলেট যা লাগে তাই দাও, আমি আর এসব নিতে পারছি না। সুগা দ্রুত ফ্রিজ থেকে এক বাটি চকলেট আইসক্রিম এনে তের সামনে ধরলো। এই নাও তোমার আইসক্রিম, একদম স্পেশাল, এবার চুপ করো প্লিজ, আর কাজী সাহেবকে কবুল বলে দাও। আইসক্রিমের ঠান্ডা বাটিটা হাতে পেয়ে তের কান্না অলৌকিক উপায়ে বন্ধ হয়ে গেল। সে চোখের পানি মুছে আইসক্রিমের দিকে অনেকক্ষণ তাকিয়ে সময় নিয়ে মৃদুস্বরে বলল, কবুল। তের মুখ থেকে কোনো মতে কবুল শব্দটা বের হতেই জাঙ্কুক আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে এক নিঃশ্বাসে 3 বার কবুল বলে হনহন করে সিঁড়ি বেয়ে ওপরে নিজের ঘরে চলে গেল। তার চোখে মুখে তখনও এক চরম বিরক্তি আর ক্লান্তির ছাপ। নিচে সুগা আর ইন একটা বড় স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারা কাজী সাহেবকে সম্মানী বুঝিয়ে দিয়ে যত্ন সহকারে বাড়ি থেকে বিদায় করলো। এরপর সুগা বাড়ির প্রধান মেয়েদের ডেকে নির্দেশ দিল, আজ ভাইয়ের বিয়ে হয়েছে, এই মেয়েটি এখন এই বাড়ির মালকিন, একে সুন্দর করে লাল শাড়িতে বউ সাজিয়ে বসের ঘরে দিয়ে এসো। তবে ওপরে যাওয়ার আগে সুগাতের কান্নাকাটি আর জেদ সামাল দিতে বুদ্ধি খাটালো। সে তের দাদির নম্বরে ফোন লাগিয়ে তের হাতে মোবাইলটা দিল। ফোনে তাদের চেনা গলা শোনা মাত্রই তের মন ভালো হয়ে গেল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। মেঘ রাতে একটি গাঢ় লাল রঙের বেনারসি শাড়ি, হালকা গহনা আর কপালে একটা ছোট্ট টিপ দিয়ে চমৎকার করে বউ সাজালো। এরপর তাকে জাঙ্কুকের বিশাল কিং সাইজ বেডরুমের বিছানায় বসিয়ে দিয়ে তারা নিচে চলে গেল। ব্যস্ততা আর মানসিক চাপ সামলে রাত যখন প্রায় 1টা, তখন জাঙ্কুক ক্লান্ত পায়ে নিজের বেডরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। কিন্তু দরজা খুলতেই সে থমকে গেল। তার সুশৃঙ্খল পরিপাটি রুমটার এখন লণ্ডভণ্ড অবস্থা। যেখানে সেখানে দামি চকলেটের চকচকে প্যাকেট ছিটকে পড়ে আছে। আইসক্রিমের বাটিটা টেবিলের এক কোণে কাত হয়ে আছে। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিতে চাইল, কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ল বিশাল রাজকীয় বিছানাটার ওপর। আর মুহূর্তের মধ্যে তার ভেতরের সমস্ত রাগ ও ক্লান্তি যেন কর্পূরের মতো উবে গেল। বিছানা ঠিক মাঝখানে তার নববধূ কিম তে লাল শাড়ি পরে গুটিসুটি মেরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঘুমের ঘোরে শাড়ির আঁচল গা থেকে কিছুটা খসে পড়েছে, যার ফলে শাড়ির এলোমেলো ভাঁজগুলো তার ফর্সা মসৃণ কোমরের ও শরীরের কিছু অংশ
উন্মুক্ত বাঁকানো কায়া চাঁদের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠেছে। জাঙ্কুকের চোখের সামনে ভেসে উঠল এক মায়াবী নারী দেহের নিখুঁত সৌন্দর্য। আন্ডারওয়ার্ল্ডের হিংসে মত্ত মাফিয়া কিং জেইকের চোখ দুটো সেই শরীরী সৌন্দর্যে আটকে গেল। সে অপলক দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল এবং নিজের অজান্তিক পরপর কয়েকটা শুকনো ঢোক গিলল। তার শরীরের রক্তে যেন এক অদ্ভুত চঞ্চলতা মোচড় দিয়ে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সম্মোহিতের মতো ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল জাঙ্কুক। তের খুব কাছে এসে বসল সে। তের নিষ্পাপ সরল মুখশ্রী এই চাঁদের আলোয় আরো বেশি পবিত্র লাগছে। দেখতে দেখতে জাঙ্কুকের চোখ গিয়ে ঠেকল তের সেই গোলাপের পাপড়ির মতো কোমল উষ্ঠদ্বয়ে। এক তীব্র আদিম আকর্ষণ গ্রাস করলো তাকে। জাঙ্কুক ঝুঁকে পড়ে তের সেই কোমল উষ্ঠে নিজের ওষ্ঠ ডুবিয়ে দিল। হঠাৎ এই গভীর ও আতর্কিত চুম্বনের তীব্রতায় ঘুমের মাঝেই তের নিঃশ্বাস আটকে আসতে লাগলো। দম বন্ধ করা এক অনুভূতির কারণে তের ঘুমটা হালকা হয়ে গেল। সে চোখ খোলার চেষ্টা করলো, নড়াচড়া করতে চাইল, কিন্তু নিজেকে আবিষ্কার করলো এক অতি মানবীয় শক্ত ও লৌহ কঠিন বাঁধনে। অসহায় তে তার মিষ্টি সুখনিদ্রা এভাবে ভেঙে যাওয়ায় ভীষণ ভয় পেয়ে গেল। সে জাঙ্কুকের সেই শক্ত আলিঙ্গন থেকে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। তার ছোট ছোট হাত দুটো দিয়ে জাঙ্কুকের চওড়া বুকে ধাক্কা দিতে লাগলো, ছটফট করতে লাগলো। কিন্তু জাঙ্কুক তখন এক ঘোরের মধ্যে রয়েছে। তের এই ছটফটানি যেন তার তৃষ্ণা আরো বাড়িয়ে দিল। সে থেকে আরো শক্ত করে চেপে ধরে তার ঠোঁটের সুধা পান করতে শুরু করলো। দীর্ঘ 10 মিনিট ধরে তের নরম ঠোঁটে নিজের ভালোবাসার ও অধিকারের ঝড় তোলার পর অবশেষে জাঙ্কুক ধীর লয়ে তেকে ছেড়ে দিল। মুক্ত হতেই তে বড় বড় শ্বাস নিতে লাগলো। তার চোখে দুটো পানিতে ভরে উঠেছে। তার ঠোঁট দুটো জাঙ্কুকের কামড়ে লাল হয়ে ফুলে উঠেছে। তে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে চোখে পানি নিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, তুমি আমাকে এক্ষুনি মেরে ফেলছিলে। তুমি কি রাক্ষস? আমাকে মেরে কি কাঁচা খেয়ে নিতে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে নিজের অস্বস্তির ঢাকতে কিছুটা জোর গলায় ধমক দিয়ে বলল, কি আবোল তাবোল বলছো এসব? জাঙ্কুকের এই মেঘের মতো গর্জনে তের মুখটা সাথে সাথে বন্ধ হয়ে গেল। সে ভয়ে আর একটা কথা বলল না, শুধু বড় বড় চোখ করে চেয়ে রইল। জাঙ্কুক আর সেখানে দাঁড়িয়ে থাকা সমীচীন মনে করলো না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। দীর্ঘ 30 মিনিট পর গোসল শেষ করে জাঙ্কুক শুধু একটা টাওয়াল পরে গা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। ঘরে পা রাখতেই সে দেখল যে এখনো বিছানার উপর ঠিক আগের মতোই বসে আছে এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের উন্মুক্ত চওড়া বুকের দিকে তের এমন অবুঝ চাউনি দেখে জাঙ্কুক কিছুটা অস্বস্তিতে পড়ল। সে গম্ভীর গলায় বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? ঘুমাওনি কেন এখনো? তে মাসুম গলায় উত্তর দিল, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। অর্থাৎ তুমিই তো ঘুম ভাঙলে। কথাটা আর বলা হলো না। তের কথার পিঠে কোনো উত্তর না পেয়ে জাঙ্কুক তার ভারী বেনারসি শাড়ি আর গহনাগুলোর দিকে তাকিয়ে বলল, এত রাতে এমন সংসেজে বসে আছো কেন? এসব ভারী জিনিসপত্র খুলে অন্য কিছু পরে আসো, যাও। তের মনে তো কোনো পাপ নেই, আর না আছে কোনো লোকলজ্জার ঘোর। সে জাঙ্কুকের কথা শোনা মাত্রই কোনো কিছু না ভেবে জাঙ্কুকের সামনে শাড়ির কুচি আর আঁচল খুলতে শুরু করে দিল। শাড়ির বাঁধন আলগা হতেই জাঙ্কুকের চোখ ছানা বড়া হয়ে গেল। সে চমকে উঠে 2 হাত বাড়িয়ে তাকে থামানোর ভঙ্গিতে বলল, এই এই কি করছো? আমার সামনে কেন খুলছো এসব? ওয়াশরুমে যাও, কাপড় নিয়ে। তে শাড়ি অর্ধেক খোলা অবস্থায় হাত থামিয়ে অবাক হয়ে বলল, আমার জামা তো নেই এখানে, আমি কি পরবো? জাঙ্কুক কপালে হাত দিয়ে মনে মনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এই মেয়ের সাথে 1 বছর কাটানো যে কতটা কঠিন হবে সে এখনই টের পাচ্ছে। সে বিরক্তিকর সুরে বলল, বিরক্তিকর, সরো দেখি সামনে থেকে। বলে জাঙ্কুক নিজের আলমারি খুলে সেখান থেকে নিজের একটা বডি ফিট ব্ল্যাক টি শার্ট আর একটা 3/4 প্যান্ট বের করে তের দিকে বাড়িয়ে দিল। তে সেগুলো হাতে নিয়ে বাধ্য মেয়ের মতো ওয়াশরুমে চলে গেল। কয়েক মিনিট পর ওয়াশরুমের দরজা খুলে যখন তে বাইরে এলো তখন জাঙ্কুকের কপাল আবারও কুঁচকে গেল। তের এই রূপ দেখে যে কোনো গম্ভীর মানুষেরও হাসি পেয়ে যাবে। 6 প্যাক বডির অধিকারী লম্বা চওড়া জাঙ্কুকের টি শার্টটা তের ছোটোখাটো শরীরে সে প্রায় ফ্রকের মতো হাঁটু পর্যন্ত ঝুলে আছে। আর 3/4 প্যান্টটা তের পায়ের গোড়ালি ছাড়িয়ে নিচে নেমে গেছে। জাঙ্কুকের জামা কাপড় পরায় থেকে হুবহু একটা কিউট জোগাড়ের মতো লাগছে। প্যান্টটা কোমর থেকে বারবার নিচে খসে পড়তে চাইছে দেখে তে কোনো মতে 2 হাত দিয়ে প্যান্টের কোমরটা শক্ত করে ধরে জাঙ্কুকের সামনে এসে অসহায় মুখে দাঁড়িয়ে রইল। তার সেই করুণ আর হাস্যকর অবস্থা দেখে জাঙ্কুক এবার নিজের গম্ভীর ভাব ধরে রাখবে নাকি হাসবে তা ভেবে পেল না।
তের এই জোকারের মতো অবস্থা দেখে জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেললো। সে নিজের বিরক্তি আড়াল করে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়লো এবং লাইটটা অফ করে দিয়ে শুধু নাইট বাল্ব জ্বালিয়ে রাখলো। অন্ধকারে সে তের দিকে না তাকিয়েই বলল, যাও চুপচাপ বিছানায় এসে ঘুমাও। তে কোনো মতে প্যান্টটা টেনে ধরে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়লো। কিন্তু শোয়ার পর থেকেই সে শান্ত হয়ে ঘুমাতে পারছে না। বিছানায় অবিরাম শুধু এপাশ আর ওপাশ করছে। তের নড়াচড়ায় বিছানা কাঁপছে আর সেই সাথে জাঙ্কুকের ঘুমের ব্যাঘাত ঘটছে। ধৈর্যের শেষ সীমায় পৌঁছে জাঙ্কুক উঠে বসলো। সে তের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, কি হয়েছে? ঘুমাচ্ছ না কেন? এভাবে ছটফট করছো কেন? তে অন্ধকারের মধ্যে নিজের ছোট ছোট হাত দুটো পেটের উপর রেখে খুব অসহায় আর করুণ গলায় বলল, আসলে আমার না খুব খিদে পেয়েছে। জাঙ্কুক অবাক হয়ে ভ্রু কুঁচকালো। কেন? রাতে কিছু খাওনি? হুম, শুধু চকলেট খেয়েছিলাম। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে এলো। রাগ হলো সুগা আর মেয়েদের উপর। সে কড়া গলায় জিজ্ঞেস করলো, শুধু চকলেট খেয়েছিলে কেন? তোমাকে এই বাড়ির কেউ খাবার দেয়নি? তে অন্ধকারের মধ্যে দুদিকে মাথা নাড়ালো, যার মানে কেউ তাকে রাতের মূল খাবার দেয়নি বা সে চকলেটের লোভেই অন্য কিছু খায়নি। জাঙ্কুক আর কথা না বাড়িয়ে বিছানা থেকে নামলো। এত রাতে মেয়েদের ডাকতে ইচ্ছে করলো না তার। সে নিজেই কিচেনে গেল এবং দ্রুত কিছু না পেয়ে তের জন্য এক বাটি ইনস্ট্যান্ট নুডলস রান্না করে ওপরে নিয়ে এলো। বাটিটা তের সামনে টেবিলে রেখে জাঙ্কুক বলল, এত রাতে আর কিছু করার নেই, এটা আপাতত খেয়ে চুপচাপ ঘুমাও। খাবারের সুবাস পেয়ে তের চোখ চকচক করে উঠল। সে কোনো কথা না বলে চুপচাপ চামচ দিয়ে নুডলস খেতে শুরু করলো। কিন্তু জাঙ্কুক কড়া মশলা আর ঝাল দিয়ে নুডলসটা বানিয়েছিল, যা তের মতো একটা বাচ্চার পক্ষে সহ্য করা কঠিন। নুডলস মুখে দিতেই তের চোখে পানি চলে এলো। ঝালের চোটে তার গোলাপি ঠোঁট দুটো একদম টকটকে লাল হয়ে ফুলে উঠল। সে কোনো মতে হাত দিয়ে মুখে হাওয়া দিতে লাগলো। তের এই অবস্থা দেখে জাঙ্কুক জগ থেকে এক গ্লাস পানি ঢেলে তের দিকে এগিয়ে দিল। সে কিছুটা হালকা সুরে বলল, বেশি চকলেট খেলে মুখের স্বাদ এমন পৌঁছে যায় যে সামান্য জিনিসেই ঝাল লাগে। নাও পানি খাও। তে এক ঢোকে পানিটা গিলে নিয়ে চোখ বড় বড় করে প্রতিবাদ জানালো, আমি তো অত বেশি চকলেট খাইনি, মাত্র 5টা খেয়েছি। 5টা চকলেট কম হলো? জাঙ্কুক মনে মনে বলল। সে বাটিটা এক পাশে সরিয়ে রেখে বিছানায় কম্বলটা টেনে নিল। তারপর শেষবারের মতো আদেশ জারির গলায় বলল, খাওয়া তো শেষ, এবার কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, কাল সকালে এই ঢিলে ঢালা জোকারের মতো কাপড় চাপড় পরে ঘর থেকে একদম বের হবে না। সোগাকে বলে তোমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করব। তে আর কোনো কথা বাড়ালো না। ঝাল লাগা ঠোঁট দুটো নিয়ে সে কম্বলের ভেতর গুটিসুটি মেয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার ভারী চোখের পাতা দুটো এক হয়ে এলো আর পাশে শুয়ে আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত মাফিয়া কিং জেইকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার এই অদ্ভুত নিষ্পাপ বউটার দিকে। পরের দিন সকালবেলা সূর্যের আলো এসে পড়েছে জিয়ন ভিলার রাজকীয় ড্রয়িং রুমে। মেয়েরা সকালের কাজ গোছাতে ব্যস্ত। এমন সময়তে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো। তার পরনে এখনো জাঙ্কুকের সেই ঢিলে ঢালা কালো টি শার্ট আর 3/4 প্যান্ট, যা সে কোনো মতে হাত দিয়ে ধরে রেখেছে। ঠিক তখনই এক মেয়ের ট্রেতে করে একটা ধোঁয়াটা কালো কফি নিয়ে ড্রয়িং রুম পার হচ্ছিল। সুন্দর একটা সুবাস পেয়ে তার কৌতূহল জেগে উঠল। সে মেয়েদের সামনে গিয়ে দাঁড়িয়ে পথ আটকে বলল, এই যে, এটা কি নিয়ে যাচ্ছ ওদিকে? মেড মানে লিসা মস্তক অবনত করে অত্যন্ত বিনয়ের সাথে বলল, ম্যাম, এটা কিং এর ব্ল্যাক কফি। উনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কফিটা খান। কিং কে? তে ব্রু কুঁচকে ভাবলো। তারপরে তার মনে হলো, ও ওই পচা আঙ্কেলটার নাম বোধহয় কিং। সে মেয়েদের হাতের কাপটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আবদারের সুরে বলল, কিং কে? আর এটা কফি আমাকে দাও, আমি এটা খাবো আজকে। লিসা তের কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেল। মাফিয়া কিং জেকের খাবারে হাত দেওয়া মানে নিশ্চিত মৃত্যু ডেকে আনা। সে আমতা আমতা করে বলল, ম্যাম, কিন্তু এটা তো শুধু কিং এর জন্যই বানানো হয়েছে। এটা খুব তেতো, আপনি খেতে পারবেন না। তে এবার হাত কোমরে দিয়ে অবশ্য এক হাতে প্যান্ট ধরে রেখে একটু কড়া গলায় বলল, বলছি দাও আমাকে, আমি খাবো। লিসা আর সাহস পেল না বসের বুকে না বলার। সে কাঁপা কাঁপা হাতে তের দিকে কফির কাপটা বাড়িয়ে দিল। তে অবশ্য বেশ ভাব নিয়ে নিজেকে খুব বড় একজন মানুষ মনে করে কাপটা ঠোঁটে ছোঁয়ালো। তারপর বেশ বড় করে একটা চুমুক দিল। কিন্তু কফিটা মুখে যাওয়া মাত্র তের পুরো দুনিয়া যেন উলটপালট হয়ে গেল। চিনি ছাড়া খাঁটি ব্ল্যাক কফির তীব্র তিতার স্বাদ তার মুখটা একদম ভরে গেল। তিতকুটে স্বাদের চেটে তের চোখ মুখ কুচকে খিচে একাকার হয়ে গেল। জিভ বের করে সে ওখানেই বমি করে দেওয়ার মতো অবস্থা।
কাপটা লিসার হাতে কোনো মতে গুঁজে দিয়ে মুখ চেপে ধরে সে এক ছুটে ড্রয়িং রুমের পাশের ওয়াশরুমের দিকে দৌড় লাগালো। ঠিক তখনই জাঙ্কুক আর ইন ও জিম থেকে ফিরে ড্রয়িং রুমে এসে ঢুকলো। দুজনের পরনেই জিমের ব্ল্যাক ট্র্যাকিং স্যুট, কপালে হালকা ঘামের কণা। জাঙ্কুক ড্রয়িং রুমে পা রাখতেই ড্রয়িং রুমের ভেতর থেকে তের ওক তোলা শব্দ শুনতে পেল। তের এই অবস্থা দেখে জাঙ্কুক পাশে দাঁড়িয়ে থাকা ভয় পাওয়া লিসার দিকে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করলো, কি হয়েছে, কি হয়েছে তের? লিসা কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, ম্যাম, ম্যাম ভেতরে বমি করছেন। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, হঠাৎ কি করে এমন হলো ওর? পাশে দাঁড়িয়ে থাকা ইন ও তের বমির কথা শোনা মাত্রই তার চোখে দুটো খুশিতে ঠিক ঠিক করে উঠল। সে আর এক মুহূর্ত না ভেবে জাঙ্কুকের কাঁধে একটা মৃদু ধাক্কা দিয়ে অত্যন্ত ফুরফুরে মেজাজে বলে উঠল, কনগ্রাচুলেশনস ভাই, মানতে হবে আপনার হেভি পাওয়ার আছে। এক রাতে একে আর ছক্কা মেরে দিলেন। আমাদের ছোট জিকে এত তাড়াতাড়ি চলে আসবে ভাবিনি। ইন ওর কথা শুনে জাঙ্কুকের মেজাজ এক নিমেষে চটকে গেল। সে ইন ওর এই বাঁকা আর অদ্ভুত কথার মানে বুঝতে না পেরে তার দিকে এক খুনে দৃষ্টিতে তাকালো। তাতে দাঁত চেপে বলল, কি আবল তাবল বকছিস তুই সকাল সকাল? মুখ সামলে কথা বল। আর এই যে, তোকে জিজ্ঞেস করছি, তে বমি করছে কেন? জাঙ্কুকের ধমক খেয়ে ইন ও নিজের মুখ চেপে ধরলো। তখন লিসা আমতা আমতা করে আসল সত্যিটা ফাঁস করলো, বস, আমি সত্যি কিছু জানি না। কিং, ম্যাম আপনার জন্য বানানো ওই টিটা ব্ল্যাক কফিটা জোর করে এক চুমুক খেয়েছেন, আর তারপর থেকেই ওনার মুখ উল্টে উনি এভাবে বমি করছেন। লিসা কথা শেষ হতেই ইন ও নিজের কপালে হাত দিল। সে মনে মনে ভাবলো, ধুর, আমি কি ভেবেছিলাম আর কি হলো। এদিকে জাঙ্কুকের বুকের ভেতর চেপে থাকা ক্ষোভটা এবার এক অদ্ভুত স্বস্তিতে রূপ নিল। তের এই অবুঝ বোকামির কথা শুনে তার রাগ তো হলোই না, উল্টো তের নিষ্পাপ মুখটার কথা ভেবে তার ভেতরের কঠোর মনটা আবার কেমন যেন নরম হয়ে গেল। সে মেয়ের দিকে তাকিয়ে কিছুটা ধমকের সুরে কিন্তু যত্নশীল গলায় বলল, যাও, দ্রুত তের কাছে যাও। ও ওয়াশরুম থেকে বের হলে ওর মুখ ধুয়ে ভালো করে মিষ্টি কিছু বা চকলেট খেতে দাও, যাতে মুখের তিতা ভাবটা কাটে। আর শোনো, ও যা খেতে পারে না তা ওকে জোর করে বা না বুঝে খাওয়ানোর কোনো দরকার নেই। কড়া নজর রাখবে ওর উপর। লিসা মাথা নিচু করে বলল, জি কিং, এখনই যাচ্ছি। জাঙ্কুক ইনোর দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আর তুই, তোরই ফালতু বুদ্ধি নিয়ে আর এক সেকেন্ড আমার সামনে থাকবে না। তের কাপড়ের গাড়িটা কত দূর এলো খবর নেই। লিসা তের মুখে মিষ্টি কিছু দেওয়ার পর তের মুখে তিতা ভাবটা একটু কমলো। ওয়াশরুম থেকে মুখ ধুয়ে বের হতেই ড্রয়িং রুমে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। জাঙ্কুকের নামটা মনে করার জন্য সে আঙুল দিয়ে কপালে টোকা দিতে লাগলো, কিন্তু কিছুতেই পুরো নামটা মনে আসছিল না। সে জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে আধো আধো গলায় ডাকলো, চানকু, কি যেন, ধুর ভুলে গেছি। ও জানকু, বলছি শোনো না কুকি। জাঙ্কুক সোফায় বসে যাচ্ছিল। তের মুখ থেকে কুকি শব্দটা শোনা মাত্রই সে একেবারে থমকে গেল। আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত নিষ্ঠুর মাফিয়া কিং জেকের নাম শুনলে যেখানে বাঘে মহিষে এক হাতে পানি খায়, সেখানে এই মেয়ে তাকে ভালোবেসে কুকুর ছানার মতো কুকি বলে ডাকছে। জাঙ্কুক চোখ বড় বড় করে তের দিকে তাকিয়ে বলল, কি বললে? কুকি? এই নামে ডাকছো তুমি আমায়? তোমার সাহস তো কম না? জাঙ্কুকের চোখ রাঙানো দেখে তে দুই হাত পিছনের দিকে নিয়ে চোরের মতো মুখ করে আমতা আমতা করে বলল, আসলে মানে। জাঙ্কুকের ভয় পাওয়া মুখটা দেখে নিজের রাগটা আর ধরে রাখতে পারল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নরম গলায় বলল, থাক, আর মানে করতে হবে না তোমায়। শোনো, তোমার দিদুন আজকে আসবে এই বাড়িতে। দিদুনের নাম শুনেই তার পুরো মুখটা খুশিতে ঝলমল করে উঠল। সে জাঙ্কুকের একদম কাছে এসে লাফিয়ে উঠে, সত্যি দিদুন আসবে আজকে? তুমি পচানো, তুমি খুব ভালো কুকি। জাঙ্কুককে খুশির চোটে কুকি ডাকটা হজম করে নিয়ে শুধু বলল, ঠিক তখনই বাড়ির সদর দরজার সামনে একটা বড় গাড়ি এসে থামলো। গাড়ি থেকে সুগা একজন বৃদ্ধ মহিলাকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করলো। মহিলাটির পরনে সাধারণ সুতির শাড়ি, চোখে চশমা এবং মুখের অবয়বে এক গম্ভীর কিন্তু চিন্তিত ভাব। ইন ও ড্রয়িং রুমে আসতেই এই নতুন বৃদ্ধা মহিলাকে দেখে অবাক হলো। সে সুগাকে উদ্দেশ্য করে বলল, কি রে সুগা, আজ আবার কাকে নিয়ে আসলি তুই? কে আপনি? ইন ওর কথা শেষ হতে না হতেই সেই বৃদ্ধা মহিলা, যিনি আসলে দের দিদুন যেই হোক, নিজের কোমরে হাত দিয়ে একেবারে মেজাজ গরম করে চেঁচিয়ে উঠলেন। তিনি সুগার দিকে লাঠি উঠিয়ে খাঁটি আঞ্চলিক ভাষায় ধমকাতে শুরু করলেন, এই ছেলে, আমার নাতনি কই? তোমরা আবার পিচ্চির নাতনির সাথে কি করছো? হ্যাঁ? সুগার দিকে আঙুল দেখিয়ে, এই স্যামরা, কালকে আমার নাতনিরে তুই লানিয়ে আইসস, আজকে আবার আমারে ধরে আনছস। তোর ব্যাপার কি কত? কি চাই তো গো? হ্যাঁ, মোর তে যদি কিছু হয় না, তবে তোরে একের দেখালো
কার কথায় তুই এইসব করতাছস? হ্যাঁ, কি ব্যাপার? খোলসা করে কত। আন্ডারওয়ার্ল্ডের দুর্দর্শ মাফিয়া সুগা আজ এই বৃদ্ধা দিদুনের ধমক আর লাঠির বাড়ি খাওয়ার ভয়ে 2 হাত জোর করে একদম পিছিয়ে গেল। ও তো হা করে তাকিয়ে রইল, আর দূর থেকে জাঙ্কু কপালে হাত দিয়ে ভাবলো, নাতনি তো নাতনি, এবার দিদুনও এসে তার আস্তানা মাথায় তোলার জোগাড় করেছে। দিদুনের চেনা কণ্ঠস্বর শোনা মাত্রই তে সিঁড়ি দিয়ে প্রায় উঠতে উঠতে নিচে নেমে এলো। জেহবকে দেখা মাত্রই সে এক ছুটে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তে খুশিতে গদগদ হয়ে বলল, ও দিদুন, তুমি আসছো? আমি তোমার অনেক মিস করছিলাম। আমার এখানে একা একা একটু ভালো লাগতেছিল না। যেই হোক নাতনিকে বুকে টেনে নিয়ে তার কপালে গালে হাত দিয়ে আদর করতে করতে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, তুই ভালো আছিস দাদু ভাই? এরা তোর সাথে কিছু করছে? তোরে ধরে মারধর করছে নাকি? তে যেই হোপের বুক থেকে মুখ তুলে একটু হেসে বলল, করছে, এরা সবাই অনেক ভালো। করছে শব্দটা শুনে জেহবের চোখ চড়কাজ। তিনি নাতের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, কে কি করছে তোর সাথে? নাম কর চটপট। তে তখন সোফায় গম্ভীর হয়ে বসে থাকা জাঙ্কুকের দিকে সোজা আঙুল তাক করে বলল, উনি করছে। ব্যাস, আর যায় কোথায়? জেহব এবার রাগে অগ্নিশর্মা হয়ে জাঙ্কুকের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে গেলেন। ওই বলা, তুমি আমার এই পিচ্ছি নাতনির সাথে কি করছো? হ্যাঁ, তোমারে আমি আস্ত রাখবো না, বলে দিলাম। কি করছো আমার দাদু ভাইয়ের সাথে কও? আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত মাফিয়া কিং জেইকের সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ এভাবে চিল্লিয়ে কথা বলার সাহস পায়নি। সোগা আর ও তো ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে যে দিদুনের কপালে আজ নির্ঘাত শনি আছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জাঙ্কুক অত্যন্ত শান্ত আর ধীর পায়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। সে জেহুপের চোখের দিকে তাকিয়ে একদম সোজাসুজি গম্ভীর গলায় উত্তর দিল, বিয়ে করেছি, বিয়ে করেছি আপনার নাতনিকে। জাঙ্কুকের মুখে বিয়ে করেছি শব্দটা শুনে জেহপের হাতের লাঠি যেন বাতাসে জমে গেল। তিনি কয়েক সেকেন্ড হাঁ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইলেন। তারপর লাঠিটা নামিয়ে একটু নরম হয়ে গলার স্বর বদলে বললেন, ও মা, তাই নাকি? তুমি আমার নাতনির জামাই? আচ্ছা, জামাই বলে আজ তোমারে ছাড় দিলাম, তবে মনে রাখো আমার নাতনিরে কোনোদিন কষ্ট দিবা না। দিলে কিন্তু এই বুড়ির চেয়ে খারাপ কেউ হইব না। জাঙ্কুক মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। সে তের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তে, তোমার দিদুনকে নিয়ে ওপরে যাও, আর এই বিশাল বাড়ির মধ্যে তোমার পছন্দ মতো যে কোনো একটা সুন্দর রুমে ওনাকে থাকতে বলো। দিদুনকে নিজের কাছে রাখার অনুমতি পেয়ে তের খুশি যেন আর ধরছে না। সে জেহপের হাত ধরে টেনে বলল, চলো চলো দিদুন, ওপরে চলো, তোমাকে কত সুন্দর ঘর দেখাবো। এরপর তে জেহবকে নিয়ে হাসতে হাসতে উপরে চলে গেল। ড্রয়িং রুমে তখন এক অদ্ভুত নীরবতা। ও জাঙ্কুকের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ভাই, নাতনি তো নাতনি, দিদুন তো একেবারে ডন। জাঙ্কুক ওই দিকে তাকিয়ে একটা কড়া চাউনি দিতেই ও আবার চুপ হয়ে গেল। দিদুন আর তের উপরে যাওয়ার পর জাঙ্কুক তার ডেস্কে ফিরে এলো। তার মনে এখনো ব্যবসার হাজারটা চিন্তা আর আন্ডারওয়ার্ল্ডের কায়ের সেই চালের কথা ঘুরপাক খাচ্ছে। সে সোগাকে সামনে ডেকে অত্যন্ত গম্ভীর গলায় বলল, সোগা, আজ রাতের ফ্লাইটে জিমিন আসছে ইউএসএ থেকে। জিমিনকে রিসিভ করার জন্য ঠিক সময় মতো এয়ারপোর্টে চলে যাবে, কোনো ভুল যেন না হয়। সোগা জাঙ্কুকের কথা শুনে মনে মনে এক দীর্ঘশ্বাস ফেললো। সে কপালে হাত দিয়ে বিড়বিড় করে ভাবলো, এমনিতেই বাড়িতে এই দুই পাগলে রক্ষা হচ্ছিল না, তার উপর আবার জিমিনকে আসতে হলো। এবার জিওন ভিলা পুরো চিড়িয়াখানা বানাবে। তবে বসের সামনে মুখে কিছু প্রকাশ না করে সোগা বাধ্য ছেলের মতো মাথা ঝুঁকিয়ে বলল, আচ্ছা ভাই, আমি সময় মতোই চলে যাব। রাত তখন প্রায় 12টা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লঞ্চে সোগা একা একা দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকাচ্ছে। তার চোখের পাতা ক্লান্তিতে বুঝে আসছে। সে আপন মনেই বিরক্তি প্রকাশ করতে লাগলো, কেন তোর বোনকে তুই নিজে নিতে আসতে পারিস না? যেকে পাঠাতে হলো আমারে, সেই এসে তো আবার আমার ওপর অত্যাচার শুরু করবে। নিজের এত সুন্দর ঘুম বাদ দিয়ে এখন এখানে এসে কাঠবিড়ালের মতো অপেক্ষা করো। সোগা যখন একা একা জিমিনের ওপর নিজের মনে মনে ক্ষোভ ঝাড়ছিল, ঠিক তখন এয়ারপোর্টের এক্সিট গেট দিয়ে বেরিয়ে এলো একজন। আর তাকে দেখা মাত্রই সোগার মুখের সব বিরক্তি যেন এক নিমেষে বাতাসে মিলিয়ে গেল। লম্বা সোনালি চুলের এক অতি সুন্দরী রমণী, সে আর কেউ নয়, স্বয়ং জিমিন। পরনে তার অত্যন্ত স্টাইলিশ ও আধুনিক ওয়েস্টার্ন পোশাক, মুখে মেকআপের সূক্ষ্ম ও নিখুঁত আস্তরণ, যা তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তবে সেই আধুনিকতার আড়ালেও জিমিনের চোখে মুখে রয়েছে এক অদ্ভুত পবিত্র মায়া। এই মায়াটাই সোগাকে প্রতিবার প্রতিক্ষণ এক নতুন উপায়ে মুগ্ধ করে, যা সে কখনো মুখে স্বীকার করতে পারে না। সোগা অপলক দৃষ্টিতে জিমিনের সেই মায়াবী রূপের দিকে তাকিয়ে রইল। সোগাকে ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে জিমিন তার ট্রলি ব্যাগটা টেনে সোগার একদম সামনে চলে এলো।
সে নিজের সানগ্লাসটা একটু নামিয়ে ভ্রু কুঁচকে তেকোনা গলায় বলল, এই যে সুগা বিলাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ঘুমাচ্ছ নাকি? কি হলো, লাগেজগুলো ধরো আর গাড়ির দিকে নিয়ে চলো। এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবে নাকি সারা রাত? জিমিনের সেই চিরচেনা বিলাই ডাক আর চড়া কণ্ঠস্বরের চিমটিতে সুগার মহাবিষ্ট ধ্যান ভাঙল। সে একটু অপ্রস্তুত হয়ে নিজের গলা খাখারি দিয়ে চশমাটা ঠিক করলো। জিমিনের সেই রূপের ঘোর কাটিয়ে নিজের মাফিয়া ডন ভাবটা ফিরিয়ে আনার চেষ্টা করে ধীর গলায় বলল, চলো। বলে সে জিমিনের হাতের ট্রলি আর লাগেজগুলো নিজের হাতে তুলে নিয়ে গাড়ির দিকে এগোতে লাগলো। পেছনে জিমিন ঠোঁট টিপে একটু হাসলো। গাড়ির পেছনের সিটে জিমিন বসে আছে আর ড্রাইভ করতে করতে সুগা বারবার লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছে। জিমিনের সেই সোনালি চুল আর মায়াবী মুখের দিকে সুগার এই চোরের মতো তাকানো জিমিনের চোখ এড়ালো না। সে সুগার হাবভাব দেখে মনে মনে খুব মজা পেল এবং জানালার বাইরে মুখ ঘুরিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো জিএন ভিলার সামনে। গাড়ি থেকে নেমে জিমিন বেশ আভিজাত্যের সাথে বাড়ির ভেতরে ঢুকলো আর বেচারা সুগা তার পেছনে পেছনে ভারী লাগেজগুলো বয়ে নিয়ে এলো। ড্রয়িং রুমে তখন তে বসেছিল। নতুন কাউকে দেখে এসে সোফা থেকে উঠে দাঁড়ালো। জিমিন ভেতরে ঢুকে তার নিষ্পাপ আর মিষ্টি চেহারাটা দেখে এক লাফে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। জিমিন খুশিতে গদগদ হয়ে বলল, ওয়াও ভাবি, তোমাকে কি মিষ্টি দেখতে! আমার ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। নাম কি তোমার? জিমিনের এই আধুনিক রূপ আর হুট করে এসে জড়িয়ে ধরা দেখে তে একেবারে চোখ বড় বড় করে ফেলে আর অবাক হয়ে তাকিয়ে রইল। সে জিমিনের দিকে চেয়ে থেকে আস্তে আস্তে আধো আধো গলায় বলল, আমার আমার নাম তেতে। জিমিন তেল দেওয়া গাল দুটো হালকা টেনে দিয়ে বলল, কি মিষ্টি নাম তোমার! তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি আমার থেকেও ছোট হবে। তাই আমি তোমাকে ভাবি বলে ডাকতে পারবো না, তোমাকে তেতে বলেই ডাকবো। হ্যাঁ জিমিনা। ঠিক তখনই সিঁড়ি দিয়ে গম্ভীর গলায় ডাক দিয়ে নেমে এলো জাঙ্কুক। ভাইয়ের গলা পেয়ে জিমিন এক ছুটে গিয়ে বলল, ভাইয়া। বলেই সে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জিমিন বলল, কেমন আছো ভাইয়া? জাঙ্কুক তের দিকে এক পলক তাকিয়ে জিমিনের মাথায় হাত রেখে বলল, ভালো, তুই কেমন আছিস? জিমিন এবার একটু ঠোঁট ফুলিয়ে অভিমানের সুরে বলল, ভাইয়া তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললে। আমি কিন্তু তোমার উপর ভীষণ রাগ করেছি। জাঙ্কুক জিমিনের এই আদুরে রাগ দেখে হাসলো। তারপর বলল, আচ্ছা রাগ করিস না, অনেক লম্বা জার্নি করে এসেছিস, আগে রুমে যা, ফ্রেশ হয়ে রেস্ট নে, পরে তোর সব রাগ ভাঙাবো আর কথা শুনবো। জিমিন মাথা নেড়ে সুগার দিকে ইশারা করো লাগেজগুলো উপরে নিয়ে যাওয়ার জন্য। সুগা মনে মনে বলল, আমি তো এই বাড়ির কুলি। কিন্তু মুখে কিছু না বলে বাধ্য হয়ে লাগেজ নিয়ে উপরে চলে গেল। জিমিন উপরে চলে যাওয়ার পর পরিপাশের ঘর থেকে পান চিবোতে চিবোতে বের হলেন যেই হোক। তিনি তের কাছে এসে জিমিনের যাওয়ার পথের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে ওই মেয়ে যে আসলো, তোর ননদ নাকি? তে তখন জিমিনের মায়ে মুগ্ধ হয়ে হাততালি দিয়ে বলল, ওটা তো জিমিনা দিদুন, জানো ও অনেক ভালো আর কি মিষ্টি দেখতে। যেই হোক নাতনির কথা শুনে একটু হেসে বললেন, হ্যাঁ দেখলেই বোঝা যায় বড় ঘরের শিক্ষিত মাইয়া। ভালোই হইল, তোর সাথে গল্প করার একটা মানুষ বাড়লো। সারাদিনের মাফিয়া জগতের ক্লান্তি শেষে গভীর রাতে নিজের বেডরুমে ফিরে এলো জাঙ্কুক। কিন্তু দরজার লক খুলে ভেতরে পা রাখতেই তার কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তি হলো। পুরো রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। বিছানার দিকে তাকাতেই দেখলো সেখানে কেউ নেই, কে ঘরে নেই। জাঙ্কুক ভ্রুকুচকে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত তখন প্রায় 2টা। এই মেয়ে তো সারাদিন দিদুনের সাথে থাকলেও রাতে ঠিকই এই ঘরে এসে ঘুমায়। তাহলে আজ আবার কি হলো? নাকি তে জিমিনের ঘরে আছে? জিমিন গতকাল রাতে ইউএসএ থেকে আসার পর থেকে জাঙ্কুক খেয়াল করেছে তে সারাক্ষণ জিমিনের পেছনে পেছনে ঘোরে। জিমিনকে দেখলেই যেন সে আর দুনিয়ার কাউকে চেনে না। জাঙ্কুক মনে মনে কিছুটা বিরক্তি হয়ে বিড়বিড় করলো, জিমিনের সাথে এত চিপকে থাকার কি আছে? জাঙ্কুক শার্টের বোতামগুলো আলগা করে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ঘুমানোর আপ্রাণ চেষ্টা করলো সে, কিন্তু এপাশ ওপাশ করেও কিছুতেই তার চোখে ঘুম আসছে না। মাত্র কয়েকটা দিনই তের ওই নরম শরীরটাকে নিজের শক্ত বুকে জড়িয়ে ধরে ঘুমানোর এক অদ্ভুত অভ্যাস হয়ে গেছে তার। তেকে বুকে না জড়িয়ে ধরলে যে মাফিয়া কিং জেকের এখন আর এক মুহূর্তও চলবে না, তা সে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। শেষমেশ আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না জাঙ্কুক। বিছানা ছেড়ে উঠে সে ধীর পায়ে সোজা হেঁটে গেল জিমিনের ঘরের দিকে। জিমিনের ঘরের দরজার সামনে এসে সে নক করলো। ভেতর থেকে ঘুম জড়ানো গলায় জিমিন দরজা খুলে ভাইয়াকে দেখে অবাক হয়ে বলল, কি হয়েছে ভাইয়া, এত রাতে ডাকছো কেন? জাঙ্কুক ঘরের ভেতরের দিকে তীক্ষ্ণ নজর বুলিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, তে আছে এখানে? জিমিন একটু হেসে বলল, হ্যাঁ ভাইয়া, তে তো আমার সাথে গল্প করতে করতে অনেক আগেই আমার রুমে ঘুমিয়ে পড়েছে, এখন তো গভীর ঘুমে। জিমিনের কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক গম্ভীর গলায় বলল, দেখি সর।
বলে সে জিমিনকে একপাশে সরিয়ে ঘরের ভিতর ঢুকে গেল। বিছানার উপর তেল সে নিষ্পাপ ঘুমন্ত অবয়বটা একবার পরখ করে নিল সে। তের ঠোঁট দুটো ঘুমের ঘোরে সামান্য হা হয়ে আছে, চুলে মুখটা ঢাকা। জাঙ্কুক আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে আলতো করে তের পিঠের নিচে আর হাঁটুর নিচে হাত দিয়ে তাকে কোলে তুলে নিল। তের মাথাটা জাঙ্কুকের চওড়া বুকে এসে ঢলে পড়ল, কিন্তু তার গভীর ঘুম ভাঙল না। তেকে কোলে নিয়েই জাঙ্কুক দরজার দিকে এগোতে এগোতে জিমিনের দিকে তাকিয়ে ঠান্ডা কিন্তু আদেশসূচক গলায় বলল, দরজাটা আটকে ঘুমিয়ে পড় জিমিন। জিমিন ভাইয়ের এই কাণ্ড দেখে মুখে হাত দিয়ে মুচকি হাসল, মনে মনে বলল, আমার আগে ভাইয়াটাও তো দেখছি পুরোই কাবু হয়ে গেছে। জাঙ্কুক থেকে কোলে নিয়ে নিজের রুমে ফিরে এলো। পরম যত্নে আলতো করে থেকে বিছানার নরম চাদরে শুইয়ে দিল সে। জাঙ্কুক দেখলো তে পরম শান্তিতে ঘুমাচ্ছে। তের সে নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে জাঙ্কুকের ঠোঁটের কোণে এক চিলতে ক্রূর কিন্তু ভালোবাসাময় হাসি ফুটে উঠল। সে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে অত্যন্ত গম্ভীর ও মাদকময় গলায় বলল, বেবি গার্ল, তুমি আমাকে ছাড়া অন্য ঘরে কিভাবে ঘুমাতে পারলে? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। বলেই সে কোনো সুযোগ না দিয়ে এক তীব্র আক্রোশ আর গভীর অধিকার বোধের সাথে তের নরম ওষ্ঠ দুটো নিজের ওষ্ঠাধর দ্বারা আঁকড়ে ধরল। ঘুমের ঘোরেই তের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই যখন তে দম বন্ধ লাগায় হালকা নড়াচড়া করতে শুরু করলো এবং তার চোখে দুটো পিটপিট করে মেলার উপক্রম হলো, ঠিক তখনই জাঙ্কুক আলতো করে তাকে ছেড়ে দিল। তের ঠোঁট দুটো আবার লাল হয়ে ফুলে উঠেছে। জাঙ্কুক তৃপ্তির হাসি হেসে তাকে নিজের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে পাড়ি জমালো সুখের ঘুমের রাজ্যে। দুপুরে ডাইনিং টেবিলে সবাই একসাথে লাঞ্চ করতে বসেছে। জাঙ্কুক গম্ভীর মুখে খাচ্ছিল আর জিমিন সুযোগ বুঝে তার দিকে তাকিয়ে আদুরে গলায় বলল, ভাইয়া, আমি তেকে নিয়ে একটু শপিং মলে শপিং করতে যেতে চাই। জাঙ্কুক খাওয়ার চামচটা রেখে জিমিনের দিকে এক পলক তাকালো। তার মাফিয়া শত্রুদের কথা মাথায় রেখে সে ঠান্ডা গলায় বলল, তোদের যা ইচ্ছা করে তাই কেন। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যা লাগবে সব অর্ডার কর, আমি অনলাইন থেকে পেমেন্ট করে দিব, কিন্তু বাইরে যাওয়ার কোনো দরকার নেই। জিমিন এবার কাঁধ ঝাঁকে একটু জেদ ধরে বলল, ভাইয়া প্লিজ। তেতো এই বাড়িতে আসার পর থেকে কোথাও বের হয়নি, সারাক্ষণ চার দেয়ালের মাঝে বন্দি থাকে। আমাদের শপিংও হবে আর তের একটু বাইরে বেড়ানো হয়ে যাবে। জাঙ্কুক ধমকের সুরে বলল, বাচ্চাদের মতো জেদ করিস না জিমিন, আমি যা বলেছি সেটাই শেষ কথা। জিমিন এবার তের দিকে তাকিয়ে চোখ মারল। তের হাতটা টেবিলের নিচে চেপে ধরে বলল, তেও বাইরে যেতে চাচ্ছে। তে ভাইয়াকে বলো না, ভাইয়া দরকার হলে তুমি আমাদের সাথে একদল গার্ড পাঠিয়ে দিও, তবুও যেতে দাও। জাঙ্কুক এবার খাওয়া থামিয়ে তের দিকে তাকালো। তের চোখ দুটোর দিকে চেয়ে তার গলার স্বরটা কিছুটা নরম হলো। সে জিজ্ঞেস করলো, তে তুমি কি সত্যিই বাইরে যেতে চাও? তে জিমিনের শেখানো মতো খুব উৎসাহ নিয়ে উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তের এই উজ্জ্বল চোখের চাওয়া দেখে মাফিয়া কিং জেইকের সমস্ত কঠোরতা যেন এক সেকেন্ডে গলে জল হয়ে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা যাবি যা, তবে বেশি সময় বাইরে থাকবি না। তোদেরকে নিয়ে সোগা যাবে, সোগার কথার বাইরে এক কদমও নড়বি না। ভাইয়ার পারমিশন পেয়ে জিমিন খুশিতে হাততালি দিয়ে উঠল। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। জিমিন ঝটপট তের প্লেটে আর একটু খাবার তুলে দিয়ে বলল, তে চলো তাড়াতাড়ি খাওয়া শেষ করো, ওপরে গিয়ে জলদি রেডি হতে হবে কিন্তু। তে খুশি হয়ে তাড়াতাড়ি মুখে খাবার পড়তে লাগলো। ডাইনিং টেবিলের ওপাশে বসে থাকা সোগা মনে মনে কপালে হাত দিল। সে ভাবলো, এক জিমিনকে সামলাতে আমার জান বের হয়ে যায়, এখন সাথে আবার এই পুতুল ভাবি। শপিং মলে আজ আমার কপালে কি আছে আল্লাহই জানে। দুপুরে জাঙ্কুক নিজের জরুরি কাজের জন্য অফিস ও মাফিয়া আস্তানার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সে সোগাকে আড়ালে ডেকে অত্যন্ত কড়া ভাষায় নির্দেশ দিয়ে যায়, সোগা, তে আর জিমিনকে এক মুহূর্তের জন্য একা ছাড়বি না, সবসময় ওদের সাথে ছায়ার মতো লেগে থাকবি। সাথে একদল সশস্ত্র গার্ড নিয়ে যাবি, গায়ের লোক যে কোনো সময় সুযোগ খুঁজতে পারে। সোগা বসের আদেশ মাথা পেতে নেয়। জাঙ্কুক চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই জিমিন আর তে রেডি হয়ে নিচে নেমে আসে। জিমিন তেকে একটি সুন্দর আধুনিক ফ্রক পরিয়ে দিয়েছে, যাতে তেকে একদম পরীর মতো লাগছে। তারা সুগা আর একদল গার্ড সহ বিলাসবহুল গাড়িতে করে শহরের সবচেয়ে বড় শপিং মলে গিয়ে পৌঁছায়। মলে ঢুকে জিমিন আর তের আনন্দের সীমা রইল না। জিমিন তেকে নিয়ে একের পর এক নামি ব্র্যান্ডের দোকানে ঢুকতে লাগলো এবং তের পছন্দ মতো ও নিজের পছন্দে অজস্র জামা কাপড়, জুতো আর কসমেটিক্স কিনতে লাগলো।
তে তো চকলেটের দোকান দেখে খুশিতে লাফিয়ে উঠল। শপিং শেষ করে তারা মলেরই একটা চমৎকার 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে জমিয়ে লাঞ্চ সারে। এরপর সোগার বারণ সত্ত্বেও জিমিন তেকে নিয়ে শহরের আরও কিছু সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায়। তের পুরো দিনটা ভীষণ সুন্দর কাটে। অনেকদিন পর চার দেয়ালের বাইরে মুক্ত বাতাস আর ঘুরে বেড়াতে পেরে তার নিষ্পাপ মনটা খুশিতে ভরে ওঠে। এদিকে বেচারা সুগার অবস্থা কাহিল। জিমিন আর তের পেছনে পেছনে হাঁটা, গার্ডদের সামলানো আর তাদের করা পাহাড় সম শপিং ব্যাগগুলো টেনে টেনে তার হাত পা অবশ হয়ে যাওয়ার দশা। সে মনে মনে কঠিন পণ করলো। আন্ডারওয়ার্ল্ডের 10টা গ্যাংস্টারকে একা খতম করা সহজ, কিন্তু এই দুই মেয়ের সাথে শপিং মলে আসা মানে নিজের কবর খোঁড়া। সে আর কখনো এদের সাথে শপিংয়ে আসবে না। সব চুকিয়ে রাত যখন প্রায় 8টা, তখন তারা ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আসে। তে আর জিমিন এতটাই টায়ার্ড ছিল যে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে চলে যায়। ঠিক একই সময় শহরের অন্য প্রান্তে অন্ধকার জগতের অন্যতম কুখ্যাত আস্তানা দি শ্যাডো কাউন্সিলের হেডকোয়ার্টারে এক ভিন্ন পরিবেশ। লিডার কাই তার পার্সোনাল বারে বসে আছে। চারপাশটা জাঁকজমকপূর্ণ ও রঙিন আলোয় ঘেরা। মঞ্চে সুন্দরী মেয়েরা নাচ করছে, আর কাই সোফায় হেলান দিয়ে অত্যন্ত বিলাসী ভঙ্গিতে ড্রিঙ্কস করছে। তার চোখে মুখে এক পুরো অহংকার। এমন সময় তার অন্যতম প্রধান সহযোগী বেকিয়ং ঘরে প্রবেশ করলো। বস, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে। কাই গ্লাসে চুমুক দিয়ে বাঁকা হেসে বলল, আরে বেকিয়ন যে, আসো আসো, কি খবর নিয়ে এলে? বেকিয়ন কায়ের সামনে এসে তার আইপ্যাডটা টেবিলের উপর রাখলো। বস, আপনার কথা মতো আমি জিয়ন জাঙ্কুকের ভিলার উপর কড়া নজর রেখেছিলাম। আজ সকালে জিয়ন জাঙ্কুকের বাড়ি থেকে দুটো মেয়েকে বের হতে দেখা গেছে। তাদের সাথে জাঙ্কুকের ডান হাত সুগাও ছিল। আমি নিজে ওদের পিছু নিয়েছিলাম এবং বেশ কিছু ক্লোজ আপ ছবি তুলেছি। কাই সোজা হয়ে বসে কৌতূহলী চোখে বলল, কই দেখি, কেউ দেখে ফেলেনি তো তোকে? বেকিয়ন গর্বের হাসি হেসে বলল, না বস, এই বেকিয়ন কখনো কাঁচা কাজ করে না। এই দেখুন, ছবিতে প্রথম মেয়েটা সম্ভবত জিয়ন জাঙ্কুকের বোন জিমিন, যে কাল রাতে ইউএসএ থেকে ফিরেছে। আর এই দ্বিতীয় মেয়েটাকে আগে কখনো জাঙ্কুকের আশেপাশে দেখা যায়নি। গুঞ্জন সত্যি বস, সম্ভবত এটাই জিয়ন জাঙ্কুকের নতুন বউ। ও গোপনে বিয়ে করেছে। কাই আইপ্যাডের স্ক্রিনে থাকা তের নিষ্পাপ হাসি খুশি মুখের ছবির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তের সেই সরল রূপ দেখে কায়ের ঠোঁটের কোণে এক মারাত্মক হিংস্র হাসি ফুটে উঠল। সে গ্লাসটা টেবিলে আছড়ে রেখে উঠে দাঁড়ালো। এই মেয়েকে, এই কিউট মেয়েটাকে যত দ্রুত সম্ভব আমার আস্তানায় তুলে আনার ব্যবস্থা কর। আমার এত কাছের শত্রু আন্ডারওয়ার্ল্ডের কিয়ট কিং যেইকে, সে আমাকে না জানিয়ে গোপনে বিয়ে করে সংসার পাতবে। হ্যাঁ, এটা কি মেনে নেওয়া যায়? রাত তখন প্রায় 9:30। সারা দিনের মাফিয়া ডিল আর কায়ের উপর নজরদারির ক্লান্তি নিয়ে জাঙ্কুক যখন নিজের বেডরুমে প্রবেশ করলো, তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখে থমকে গেল। প্রতিদিন যে মেয়েটি এই সময়ে গভীর ঘুমে তলিয়ে থাকে, সে আজকে বিছানার উপর গুটিসুটি মেরে বসে উজ্জ্বল চোখে দরজার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক কোটটা খুলে সোফায় রাখতে রাখতে কিছুটা অবাক হয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি এখনো ঘুমাওনি কেন আজকে? তে জাঙ্কুককে দেখা মাত্রই বিছানা থেকে নেমে দৌড়ে এলো। তারপর আলমারির পাশে রাখা কয়েকটা সুন্দর শপিং ব্যাগ টেনে এনে জাঙ্কুকের হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে আদুরে গলায় বলল, এগুলো তোমার জন্য কিনেছি কুকি। জাঙ্কুকের বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত মাফিয়া কিং, যার এক ইশারায় কোটি কোটি টাকার লেনদেন হয়, তাকে আজ পর্যন্ত কেউ এভাবে ভালোবেসে নিজের পছন্দে উপহার দেয়নি। সে শপিং ব্যাগগুলোর দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়া জড়িয়ে গেল। তের দিকে নিষ্পলক চেয়ে থেকে বলল, তুমি আমার জন্য শপিং করেছো তে পাখি? তে খুব উৎসাহ নিয়ে ওপর নিচ মাথা নাড়ালো। তার চোখ দুটো চকচক করছে। সে বলল, হ্যাঁ, দেখো তো তোমার পছন্দ হয় নাকি? জাঙ্কুকের ঠোঁটের কোণে এক চিলতে খাঁটি ও পবিত্র হাসি ফুটে উঠল। সে তের গালটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, আমার তে পাখির পছন্দ কখনো খারাপ হতে পারে নাকি? তুমি যা এনেছো তাই আমার সবচেয়ে প্রিয়। তে খুশিতে জাঙ্কুকের কোটের হাতাটা একটু ধরে দুলিয়ে দুলিয়ে বলল, কুকি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আজকে আমরা একসাথে রাতের খাবার খাবো। একসাথে খাওয়ার কথা শুনে জাঙ্কুক দেয়াল ঘড়ির দিকে তাকালো। রাত প্রায় 10টা বাজতে চলল। সে ভ্রু কিছুটা কুঁচকে চিন্তিত ও কড়া গলায় বলল, এত রাত হয়ে গেছে অথচ তুমি এখনো রাতের খাবার খাওনি কেন? এত রাত অবধি না খেয়ে থাকলে তো হবে না তে পাখি, শরীর খারাপ করবে তো। তে নিজের পেটের উপর হাত বোলাতে বোলাতে ঠোঁট উল্টে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম কুকি, চলো না, খুব খিদে পেয়েছে।
তেরি অবুঝ ভালোবাসা আর আবদার জাঙ্কুক আর ফেলতে পারলো না। সে মুচকি হেসে বলল, আচ্ছা বাবা, আর 5 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। তারপর ডাইনিং টেবিলে বসে তারা দুজন একসাথে রাতের খাবার খেলো। খাওয়ার পুরোটা সময় জুড়ে তে তার বাচ্চাদের মতো চপলতায় সারাদিন শপিং মলে কি কি হয়েছে, কি কি করেছে, জিমিন তাকে কিভাবে সাজিয়েছে, আর বেচারা সুগা কিভাবে গাধার মতো তাদের সব ভারী ব্যাগ টেনেছে, সব গল্প হাত নেড়ে নেড়ে তার কুকিকে শোনালো। জাঙ্কুক অত্যন্ত মনোযোগ দিয়ে তের প্রতিটি অবুঝ কথা শুনলো এবং মনে মনে এক পরম শান্তি অনুভব করলো। খাওয়া শেষ করে তারা রুমে ফিরে এলো। প্রতিদিনের মতোই জাঙ্কুক বিছানায় শুয়ে থেকে নিজের শক্ত ও নিরাপদ বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলো। তের শরীরে সে পরিচিত সুবাস নাকে আসতেই জাঙ্কুকের মনে হলো বাইরের পৃথিবীর সমস্ত যুদ্ধ আর কায়ের হিংস্র চক্রান্ত থেকে এই নিষ্পাপ মেয়েটি অনেক দূরে, শুধু তার এই বুকের খাঁচায় সুরক্ষিত। কিছুক্ষণের মধ্যেই দুজনে পাড়ি জমালো এক শান্তির ঘুমের দেশে। পরের দিন সকালবেলা জিওন ভিলার রাজকীয় ডাইনিং টেবিলে সবাই ব্রেকফাস্টের জন্য সমবেত হয়েছে। জাঙ্কুক তার চিরচেনা গম্ভীর ও ব্ল্যাক মাফিয়া লুকে সোফায় সোজা হয়ে বসলো। খাওয়া শেষ করে সে সুগা আর ইন ওর দিকে একবার তাকিয়ে তারপর জিমিন, তে এবং দিদুন জেহবকে উদ্দেশ্য করে অত্যন্ত কড়া ও সতর্কবার্তা জারি করলো। আমি, সুগা আর ইন ও আজই 3 দিনের জন্য একটা জরুরি মিশনে ঢাকার বাইরে যাচ্ছি। তবে চিন্তার কোনো কারণ নেই, বাড়িতে পর্যাপ্ত পরিমাণে ট্রেন্ড গার্ড আর হাইটেক সিকিউরিটি দেওয়া আছে। আশা করি আমাদের আস্তানার সিকিউরিটি ভাঙার মতো ক্ষমতা আন্ডারওয়ার্ল্ডে এখনও আমার কোনো শত্রুর হয়নি। কিন্তু সাবধান, এই 3 দিন আমি বাড়ি ফিরে আসা না পর্যন্ত জিমিন, তে তোমাদের কেউ কোনো অবস্থাতেই বাসার সীমানার বাইরে এক কদমও বের হবে না। মিশনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে জাঙ্কুক তের একদম কাছে এসে দাঁড়ালো। তের নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে তার মনের ভেতর এক অজানা আশঙ্কা মোচড় দিয়ে উঠল। সে আলতো করে তের দুগালে হাত রেখে তার কপালে এক গভীর ভালোবাসাময় ও দীর্ঘ চুমু খেলো। তারপর তের চোখের দিকে তাকিয়ে শেষবারের মতো সতর্ক করে বলল, যাই হয়ে যাক না কেন তে পাখি, বাড়ির বাইরে একদম যাবে না। তে জাঙ্কুকের শার্টের হাতাটা শক্ত করে ধরে অবুঝের মতো মাথা নেড়ে বলল, আচ্ছা তুমি কবে আসবে কুকি? জাঙ্কুকের গালে আলতো টোকা দিয়ে বলল, আমি খুব শীঘ্রই কাজ শেষ করে তোমার কাছে চলে আসব। টুপ করে যেন দুনিয়ার সব আলো ধপ করে নিভে গেল। তে আস্তে আস্তে চোখের ভারী পাতা দুটো মেলার চেষ্টা করলো, কিন্তু চোখ মেলতেই সে দেখল চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, কোনো আলোর কণা নেই, শুধু একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বাতাসে ভাসছে। তে ভীষণ ভয় পেয়ে গেল। সে নড়ে চড়ে উঠতে চাইল, কিন্তু পারল না। সে নিজেকে আবিষ্কার করলো একটা শক্ত কাঠের চেয়ারের সাথে, তার 2 হাত পেছন মোড়া করে এবং 2 পা চেয়ারের পায়ের সাথে শক্ত দড়ি দিয়ে বাঁধা। শুধু তাই নয়, তার মুখটাও একটা মোটা কালো কাপড় দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে, যার ফলে সে ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না। আটকে তের পুরো শরীর কাঁপতে লাগলো। চারপাশের এই অন্ধকার আর অচেনা পরিবেশ দেখে তের চোখের জল বাঁধ ভেঙে গাল বেয়ে নিচে গড়িয়ে পড়তে লাগলো। এই চরম বিপদের মুহূর্তে তার শুধু একটা মুখের কথাই মনে পড়লো, তার রক্ষাকর্তা, তার স্বামী। সে তার সমস্ত শক্তি দিয়ে মুখ বন্ধ থাকা অবস্থাতেই গঙ্গানির সুরে চিৎকার করে বলে উঠল, কিন্তু মুখ শক্ত করে বাঁধা থাকার কারণে তার সেই আকুল আর্তনাদ আর গঙ্গানি মুখের ভেতরেই আটকে রইল। সেই অন্ধকার ঘরের দেয়াল ভেদ করে বাইরে যাওয়ার কোনো উপায় রইল না। আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত শ্যাডো কাউন্সিলের ডেরায় এখন একা সম্পূর্ণ অসহায় অবস্থায় বন্দী হয়ে রইল মাফিয়া কিং জেইকের নিষ্পাপ তে পাখি। সকালবেলার ঘটনা। জাঙ্কুক চলে যাওয়ার কিছুক্ষণ পর তে মাফিয়া টেরিটরির পেছনের দিকটার বিশাল বাগানে একা একা হেঁটে বেড়াচ্ছিল আর রঙিন ফুল ও গাছগুলো দেখছিল। পক্ষী বাড়িতে নেই বলে তার মনটা সকাল থেকেই বেশ খারাপ। ঠিক তখনই এক মেয়ে তড়িঘড়ি করে হাঁপাতে হাঁপাতে তের সামনে এসে দাঁড়ালো। মেয়েটির নাম লিসা। তার চোখে মুখে এক কৃত্রিম আতঙ্ক। সে তের খুব কাছে এসে নিচু স্বরে বলল, ম্যাম, এক মারাত্মক সর্বনাশ হয়ে গেছে। কিংয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর এসেছে উনি খুব মারাত্মকভাবে জখম হয়েছে। বাড়ির সব গার্ডরা এখনই ওনার কাছে রওনা হবে। আপনি কি কিংয়ের কাছে যেতে চান? কুকি! জাঙ্কুকের অ্যাক্সিডেন্টের কথা শোনা মাত্রই তের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে আর কোনো কিছু চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলল। বুক ফাটা আর্তনাদ করে কুকি কুকি বলে ওখানে জোরে জোরে কান্না শুরু করে দিল সে। তের কান্নার তোয়াক্কা না করে লিসা তার হাতটা শক্ত করে ধরে চারপাশটা দেখে নিয়ে বলল,
জিমিন ম্যাম তো অলরেডি গাড়ি নিয়ে কিংকে দেখতে চলে গেছেন। আপনি একা এখানে দাঁড়িয়ে কাঁদলে তো হবে না, আপনিও আমার সাথে চলুন। বলে লিসা থেকে টেনে হিঁচড়ে মেন ভিলা থেকে দূরে পিছনের দিকে থাকা মেয়েদের কোয়ার্টারের একটা অন্ধকার ঘরের ভেতর নিয়ে গেল। চারপাশে মেয়েদের জামা কাপড় দেখে তে তার চোখের পানি মুছতে মুছতে অবুঝের মতো জিজ্ঞেস করলো, এখানে নিয়ে আসলে কেন আমাকে? আমি তো কুকির কাছে যাব, আমাকে কুকির কাছে নিয়ে চলো। লিসা আলমারি থেকে একটা সাধারণ মেয়েদের স্টাফ ড্রেস বের করে তের দিকে এগিয়ে দিয়ে কড়া গলায় বলল, ম্যাম এটা আগে চটপট পরে নিন, কিং এর কড়া নির্দেশ আছে, আপনি এই বাড়ির বাইরে যেতে পারবেন না। আপনি এই বউয়ের সাজে বাইরে গেলে গার্ডরা আপনাকে চিনে ফেলবে আর কোনোভাবেই গেট দিয়ে বাইরে বের হতে দেবে না, তাই এটা পরে ছদ্মবেশ নিতে হবে। কুকের কাছে যাওয়ার ব্যাকুলতায় অন্ধতে আর কোনো কিছু না ভেবে লিসার দেওয়া সেই স্টাফ ড্রেসটা কোনো মতে নিজের কাপড়ের উপর গলিয়ে নিল। এরপর লিসাতের হাত ধরে প্রায় দৌড়ানোর ভঙ্গিতে ভিলার পেছনের ছোট সিকিউরিটি গেট দিয়ে বাইরে বেরিয়ে গেল। টেরিটরির সীমানা পেরিয়ে রাস্তা দিয়ে কিছু দূর হেঁটে যেতেই হঠাৎ একটা কালো কাঁচ ঢাকা মাইক্রোবাস খুব দ্রুত এগিয়ে এসে তাদের ঠিক সামনে ব্রেক কষল। গাড়ির দরজা এক ঝটকায় খুলে গেল এবং সেখান থেকে বেখিউনের পাঠানো কায়ের কয়েকজন হিংসেমত্ত কালো মুখোশধারী লোক বেরিয়ে এসে তেকে চারপাশ থেকে ঘিরে ধরল। তে কিছু বুঝে ওঠার আগে লিসা এক পাশ থেকে তের দুই হাত শক্ত করে চেপে ধরল। তে চমকে উঠে বলল, তোমরা কারা? লিসা, এরা কারা? তের কথা শেষ হওয়ার আগে সামনের লোকটা পকেট থেকে একটা তীব্র কেমিক্যালের বোতল বের করে সরাসরি তের নাকের সামনে স্প্রে করে দিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তীব্র সেই রাসায়নিক গ্যাসের ঝাঁঝালো গন্ধে তের মাথাটা প্রচন্ড জোরে ঘুরে উঠল। তার চোখের সামনে পুরো দুনিয়াটা দুলতে লাগলো। সে দূর আকাশে যেন তার কুকির মুখটা শেষবারের মতো দেখতে পেল। তারপরই তার শরীরটা সম্পূর্ণ নিস্তেজ হয়ে অবশ হয়ে ঢলে পড়ল কায়ের লোকদের কোলে। আর এরপরই দৃশ্যপট বদলে গেল। যখন তের জ্ঞান ফিরল তখন সে নিজেকে আবিষ্কার করলো সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের কাঠের চেয়ারটার সাথে শক্ত করে বাঁধা অবস্থায়। মুখ বাঁধা থাকায় সে কেবলই অসহায়ভাবে ছটফট করছে আর নিজের অজান্তেই শত্রুর পাতা ফাঁদে বন্দী হয়ে চোখের জল ফেলছে। অন্ধকার ঘরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ভারী বুটের খটখট শব্দ তের কানে এলো। ভয়ে তের পুরো শরীর শিউরে উঠল। সে কান খাড়া করে ঝাপসা চোখে দরজার দিকে তাকালো। ধীরে ধীরে ঘরের দরজাটা খুলে গেল এবং ভেতরে এসে দাঁড়ালো বেখিয়ন। আর তার পেছনেই অহংকারী পদক্ষেপে ঘরে ঢুকলো দ্য শ্যাডো কাউন্সিলের ক্রুরো লিডার কাই। বেখিয়ন চেয়ারে বাঁধা ছটফটে তের দিকে তাকিয়ে এক কদর্য হাসি দিল। সে পকেটে হাত রেখে বলল, ও জ্ঞান ফিরেছে তাহলে ভাবিজির। আহা, এত ছটফট করছো কেন সুইটহার্ট? এখানে তোমাকে বাঁচানোর মতো তোমার এই মাফিয়া বর কিন্তু নেই। বলেই সে কায়ের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। কাই ধীর পায়ে তের একদম কাছে এসে দাঁড়ালো। সে তের মাথা থেকে পা পর্যন্ত তীক্ষ্ণ ও কুৎসিত নজরে পরখ করতে লাগলো। তের অবুঝ নিষ্পাপ রূপ আর ভয়ার্ত চেহারা দেখে কায়ের ঠোঁটের কোণে এক পৈশাচিক আনন্দ ফুটে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে তের গালের দিকে হাত বাড়াতে বাড়াতে বলল, না, জিয়ন জাঙ্গুকে চয়েস আছে বলতে হবে। খুঁজে খুঁজে এত সুন্দর একটা মেয়ে বের করেছে সে। না, মানতেই হবে এই একটা জায়গায় জাঙ্গুক আমার চেয়ে জিতে গেছে। এত কম বয়স অথচ কি হট ফিগার আর কি মায়াবী চেহারা। কায়ের ওই নোংরা চাহনি আর কথা শুনে তের বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সে মাথা ঝাঁকিয়ে কায়ের স্পর্শ এড়ানোর চেষ্টা করলো। তার চোখে দিয়ে অনবরত পানি গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। সে মনে মনে শুধু তার কুকিকে ডাকছে। কায়েতে ছটফটানি দেখে বেখিউনের দিকে ফিরে আদেশ দিল, ওর মুখটা খুলে দে। এত সুন্দর একটা মুখ কাপড়ে ঢেকে রাখলে চলে? দেখি এই সুন্দর মুখটা থেকে জাঙ্কুকের জন্য কেমন আর্তনাদ বের হয়। বেখিউন এগিয়ে এসে এক ঝটকায় তের মুখের কালো কাপড়টা খুলে দিল। মুখটা খোলা মাত্রই তে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো এবং ভয়ে ও কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে উঠল, আমাকে ছেড়ে দাও বলছি, তোমরা খুব পচা লোক, আমাকে ছেড়ে দাও, আমি আমার কুকির কাছে যাব, কুকি তোমাদের একদম আস্ত রাখবে না। তের এই বাচ্চাদের মতো অবুঝ হুমকি শুনে কাই আর বেখিউন দুজনই একে অপরের দিকে তাকিয়ে আরো জোরে হাসতে লাগলো। তারা বুঝতে পারলো না যে এই নিষ্পাপ মেয়েটির কান্না আন্ডারওয়ার্ল্ডের ডেভিল জেইকের ভেতরে দানবটাকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। অন্যদিকে সেই মিশনে থাকার মাঝপথে জাঙ্কুকের আইপ্যাডের সিকিউরিটি অ্যালার্ম সশব্দে বেজে উঠেছিল।
তের শরীরে সে গোপনে যে মাইক্রোচিপটি ইনস্টল করে রেখেছিল সেটির লোকেশন ভিলার সীমানা পেরিয়ে কায়ের আস্তানার দিকে এগোতেই জাঙ্কুক বুঝে গিয়েছিল তার তে পাখি এক চরম বিপদে পড়েছে। জাঙ্কুকের চোখের মণি দুটো রাগে টকটকে লাল হয়ে উঠল। সে এক মুহূর্তও নষ্ট না করে আস্তানার বেসমেন্টের দিকে ছুটল। তার এই রুদ্রমূর্তি দেখে সুগা আর ইন ও চমকে গেল। সুগা জাঙ্কুকের পেছনে দৌড়াতে দৌড়াতে ব্যাকুল গলায় জিজ্ঞেস করলো, ভাই কোথায় যাচ্ছেন আপনি? মিশন তো এখনো শেষ হয়নি। জাঙ্কুক কোনো দিকে না তাকিয়ে দাঁতের দাঁত চেপে এক ভয়ঙ্কর শীতল গলায় জবাব দিল, এখন ফালতু কথা বলার সময় নেই সুগা, আমার তে পাখি বিপদে পড়েছে, কায়ের লোক ওকে তুলে নিয়ে গেছে। কথাটা শেষ করে জাঙ্কুক নিজের স্পোর্টস কারের দরজা খুলে ভেতরে ঢুকলো। কোনো গার্ড বা ব্যাকআপের জন্য অপেক্ষা না করে সে একা একাই গাড়ি নিয়ে ঝড়ের গতিতে আস্তানা থেকে বের হয়ে গেল। জাঙ্কুকের এই রূপ দেখে সুগা এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। সে ভালো করেই জানে তে পাখির কিছু হলে জাঙ্কুক পুরো শহর জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। সে তৎক্ষণাৎ পেছনে ফিরে ইন ওকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, ইন ও, সমস্ত সশস্ত্র গার্ড আর ব্যাকআপ ফোর্স নিয়ে এখনই আমার পেছনে আয়, এক সেকেন্ডও যেন দেরি না হয়। বলে সুগাও নিজের গাড়িতে স্টার্ট দিয়ে জাঙ্কুকের গাড়ির পেছনে ধাওয়া করলো। এদিকে হাইওয়ের উপর দিয়ে জাঙ্কুকের কালো গাড়িটা যেন এক সাক্ষাৎ যমদূতের মতো ছুটে চলেছে। জাঙ্কুক তার ড্যাশবোর্ডে থাকা স্ক্রিনের দিকে তাকালো, যেখানে তেল গায়ে লাগানো সেই মাইক্রোচিপের লোকেশনটা লাল বিন্দু হয়ে জ্বলজ্বল করছে আর নিখুঁতভাবে কায়ের পার্সোনাল বাড়ির দিকটা নির্দেশ করছে। রাগে আর আশঙ্কায় জাঙ্কুকের হাত কাঁপছিল। সে গাড়ির স্পিড মিটারের কাঁটা সর্বোচ্চ সীমায় তুলে দিল। গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। জাঙ্কুকের মনে মনে শুধু একটা জেদ, যে হাতের গায়ে লেগেছে সেই হাত সে শরীর থেকে আলাদা করে দেবে। তার ঠিক কিছুটা পেছনে সুগা নিজের গাড়ির এক্সিলারেটর চেপে ধরে সর্বোচ্চ চেষ্টা করছিল জাঙ্কুকের গাড়ির গতি ধরে রাখতে। সুগা অনবরত জিপিএস ট্র্যাকিং দেখছিল আর মনে মনে প্রার্থনা করছিল যেন তারা পৌঁছানোর আগে তের কোনো ক্ষতি না হয়, কারণ তের কিছু হওয়া মানে মাফিয়া কিং জেকের ভেতরের আসল দানবটার জেগে ওঠা, যা পুরো আন্ডারওয়ার্ল্ডকে ধ্বংস করে দেবে। এদিকে জিওন ভিলার ভেতরে তখন চরম হুলস্থুল পড়ে গেছে। তে নিখোঁজ হওয়ার বেশ কিছুক্ষণ পার হয়ে গেছে। বসার ঘরে দিদুন যেই হন্যে হয়ে তেকে খুঁজছিলেন। তেকে কোথাও না পেয়ে তিনি চিন্তিত মুখে জিমিনের রুমে গিয়ে ঢুকলেন। জিমিন, তেরে দেখছো কোথাও? ও কই গেল? আমি তোরে কোথাও খুঁজে পাইতেছি না। জিমিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। দিদুনের কথা শুনে সে ঘুরে দাঁড়িয়ে বলল, থেকে থেকে তো আমিও বেশ অনেকক্ষণ হলো দেখিনি দিদুন। বাগানে বা ছাদে তো থাকতে পারে। আপনি তো চিন্তা করবেন না, দাঁড়ান আমি খুঁজে দেখছি। আছে হয়তো এই বাড়িতেই, বাইরে তো যাওয়ার কথা নয়, তাহলে তো মেইন গেটের গার্ডরা দেখতো। যেই হোক অস্থির হয়ে বলল, দেখ তো দাদু ভাই, কই গেল ও? জিমিন প্রথমে দোতলার ছাদে গিয়ে দেখলো, কিন্তু সেখানে তে নেই। এরপর সে হন্যে হয়ে নিচে নেমে ড্রয়িং রুমে থাকা মেয়েদের ডেকে কড়া গলায় জিজ্ঞেস করলো তারা তেকে দেখেছে কিনা। একজন মেয়েড আমতা আমতা করে বলল, ম্যাডাম, তে ম্যাডামকে তো সকালে পিছনের বাগানের দিকে যেতে দেখেছিলাম। পাশের অন্য আরেকজন মেয়েড বলল, কিন্তু ম্যাডাম, আমি একটু আগে ওদিক থেকে এলাম, তে ম্যাডামকে তো সেখানে দেখলাম না। মেয়েদের কথা শুনে দিদুন জেহুবের বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি কান্নাকাটি করার মতো মুখ করে বললেন, ওরে আল্লাহ, আমার নিষ্পাপ নাতনি কই গেল? ও তো এখানকার পথঘাট কিছুই চেনে না রে জিমিন। জিমিন এবার পরিস্থিতি বেগতিক দেখে নিজে উসখুস করতে লাগলো। সে জেহুবের কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, দিদুন, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখনই ভাইয়াকে কল করছি। জিমিন সাথে সাথে জাঙ্কুককে ফোন লাগালো, কিন্তু জাঙ্কুক তখন তীব্র গতিতে গাড়ি চালাচ্ছে এবং তার পুরো ধ্যান তের লোকেশনের দিকে। তাই সে জিমিনের কলটা কেটে দিল। জিমিন বিরক্ত হয়ে বলল, ধুর, ভাইয়া তো কল ধরছে না, দাঁড়ান আমি সুগা ভাইয়াকে কল করে দেখছি। জিমিন এবার সুগাকে ডায়াল করলো। ওপাশে সুগাও তখন জীবন বাজি রেখে জাঙ্কুকের গাড়ির পেছনে তাড়া করছে। স্টিয়ারিং এক হাতে ধরে সে ফোনের ব্লুটুথ অন করে বেশ তাড়াহুড়ো করে বলল, জিমিন, এখন কেন কল করেছিস? যা বলার তাড়াতাড়ি বল। জিমিন কান্না সুরে বলল, সুগা ভাইয়া, তেকে বাড়ির কোথাও খুঁজে পাচ্ছি না, ও উধাও হয়ে গেছে। সুগা ভালো করেই জানে যে তেকে কায়ের লোকেরা তুলে নিয়ে গেছে এবং জাঙ্কুক অলরেডি জমদূতের মতো ওদিকেই ছুটছে। জিমিন যাতে ভয় না পায় সেজন্য সুগা নিজের গলার স্বর শক্ত করে বলল, তুই একদম চিন্তা করিস না, তের কিচ্ছু হবে না, ভাই ওকে ঠিক ফিরিয়ে আনবে। তুই দিদুনকে নিয়ে বাড়িতেই থাক, একদম বাইরে থেকে খুঁজতে বের হবি না। বলেই সুগা এক ঝটকায় কলটা কেটে দিল, কারণ তাকে এখন জাঙ্কুকের গাড়ির গতির সাথে তাল মেলাতে হচ্ছে। ভিলায় ফোনটা কেটে যেতেই যেহো ব্যাকুল হয়ে জিমিনকে জিজ্ঞেস করলেন, কি বললো সুগা, পাইছে মন নাতনি রে? জিমিন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুটা অবাক আর চিন্তিত মুখে বলল,
সোকা ভাইয়া বলল, চিন্তা করো না, এর কিছু হবে না। এই কথা বলে কেমন যেন তাড়াহুড়ো করে কলটা কেটে দিল। দিদুন, আমার কেন যেন মনে হচ্ছে ভাইয়া আর সোকা ভাইয়া কিছু একটা জানে। জাঙ্কুক তার স্পোর্টস কারের গতিকে এক অবিশ্বাস্য পর্যায়ে নিয়ে গিয়েছিল। যে পথ পাড়ি দিতে সাধারণ মানুষের প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, আক্রোশে অন্ধ মাফিয়া কিং জেইকে সেই পথ মাত্র 45 মিনিটে শেষ করে এসে পৌঁছালো এক ঘন ও নিঝুম জঙ্গলের ধারে। স্ক্রিনে লাল বিন্দুটি তখনও স্থির হয়ে জ্বলছে। এর লোকেশন এই জঙ্গলের ঠিক ভেতরেই দেখাচ্ছে। গাড়ি থেকে এক ঝটকায় নেমে জাঙ্কুক তার কোমর থেকে দুটো লেটেস্ট মডেলের পিস্তল বের করে লোড করে নিল। তারপর দ্রুত পায়ে জঙ্গলের অন্ধকার পথ ধরে ভেতরে হাঁটতে লাগলো। চারপাশটা বড্ড নিস্তব্ধ, শুধু শুকনো পাতার উপর তার ভারী বুটের শব্দ হচ্ছে। জঙ্গলের একদম মাঝ বরাবর পৌঁছাতেই জাঙ্কুকের চোখে পড়ল একটা বিশাল পুরনো টিনের ঘর। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ঘরটা বহু বছর ধরে পরিত্যক্ত, চারপাশ লতা পাতায় ঘেরা। কিন্তু জাঙ্কুকের হাতের ক্র্যাকার স্পষ্ট বলে দিচ্ছে তার কলিজা, তার তে পাখি এই জরাজীর্ণ ঘরের ভেতরেই বন্দি আছে। জাঙ্কুক আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। এক লাথিতে পুরনো টিনের দরজাটা ভেঙে সে ঝড়ের গতিতে ভেতরে ঢুকে গেল। ভেতরে পা রাখতেই জাঙ্কুকের চোখ কপালে উঠল। বাইরে থেকে ঘরটা যেমন ভাঙাচোরা আর পরিত্যক্ত মনে হচ্ছিল, ভেতরটা মোটেও তেমন নয়। ভেতরে আধুনিক লাইট, দামি আসবাবপত্র আর কাইয়ের পার্সোনাল বারের একটা গোপন আস্তানা সাজানো। জাঙ্কুক অত্যন্ত সতর্ক পায়ে পিস্তল উঁচিয়ে ভেতরের দিকে এগিয়ে গেল। একটি বড় হলের মতো জায়গায় পৌঁছাতেই তার বুকটা কেঁপে উঠল। ঘরের মাঝখানে একটা শক্ত কাঠের চেয়ারের সাথে তার নিষ্পাপ তে পাখিকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তের চোখ দুটো কান্নায় লাল হয়ে গেছে, গালে অশ্রুর দাগ। জাঙ্কুককে দেখা মাত্রই তের মৃতপ্রায় চোখে যেন এক নতুন জীবনের আলো ফুটে উঠল। সে সমস্ত ভয় ভুলে নিভু নিভু গলায় ডেকে উঠল, কুকি, ও কুকি। তের গলার আওয়াজ পাওয়ার সাথে সাথেই অন্ধকার কোণ থেকে কায়ের প্রায় 7-8 জন সশস্ত্র বডিগার্ড লাঠি আর ছুরি নিয়ে বের হয়ে এলো। জাঙ্কুককে দেখা মাত্রই তারা একসাথে তার উপর হিংস্রভাবে হামলা করলো। কিন্তু আজ তারা কোনো সাধারণ মানুষের মুখোমুখি হয়নি। আজ তারা আন্ডারওয়ার্ল্ডের ডেভিল জেইকের মুখোমুখি হয়েছে, যার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস তারা করেছে। জাঙ্কুক এক চুলও পিছালো না। প্রথম জন এগিয়ে আসতেই জাঙ্কুক তার হাতের ছুরি কেড়ে নিয়ে তার বুকেই গেঁথে দিল। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর ও রক্তক্ষয়ী মারামারি। জাঙ্কুক একের পর এক কায়ের লোককে লাঠি, ঘুষি আর নিখুঁত মাফিয়া টেকনিকে মাটিতে আছড়ে ফেলতে লাগলো। কারো হাত ভাঙলো, কারো মাথা ফাটলো। ক্রোধের আগুনে জ্বলতে থাকা জাঙ্কুকের শক্তির সামনে কায়ের লোকগুলো খড়কুটোর মতন উড়ে গেল। মাত্র কয়েক মিনিটে ঘরের মেঝেতে রক্ত আর সংজ্ঞাহীন দেহের স্তূপ জমে গেল। সবকটা লোককে খতম করে জাঙ্কুক এক ছুটে তের কাছে গেল। পকেট থেকে ধারালো ছুরি বের করে এক টানে তের হাতের আর পায়ের বাঁধন কেটে দিল। দড়িমুক্ত হতেই তে এক লাফে গিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। জাঙ্কুক তেকে নিজের শক্ত বুকে চেপে ধরে তার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। শান্ত হও তে পাখি, আমি এসে গেছি, তোমার কুকি এসে গেছে। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই হঠাৎ তের চোখ বড় বড় হয়ে গেল। সে জাঙ্কুকের পেছনে তাকিয়ে আটকে উঠে চিৎকার করলো। জাঙ্কুক ঘুরে তাকিয়ে দেখলো মারামারির সময় ঘরের এক কোণে থাকা স্পিরিটের ড্রাম আর লাইটের শর্ট সার্কিট থেকে পুরো ঘরে দাউ দাউ করে আগুন ধরে গেছে। পুরোনো কাঠের সিলিং আর টিনের ঘরের দেয়াল বেয়ে আগুন এক নিমেষে পুরো ঘরটাকে গ্রাস করে নিতে লাগলো। চারপাশে কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে উঠেছে এবং অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। জাঙ্কুক তেকে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে অন্য হাতে পিস্তল নিয়ে দরজার দিকে দৌড়ে গেল। কিন্তু দরজার কাছে পৌঁছাতেই জাঙ্কুকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। দরজাটা বাইরে থেকে ভারী লোহার লক দিয়ে শক্ত করে আটকে দেওয়া হয়েছে। কায়ের লোকেরা দূর থেকে রিমোট কন্ট্রোলে বা কোনো গুপ্ত উপায়ে দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে পুরো ঘরটাকে আগুন লাগিয়ে দিয়েছে, যাতে জেইকে আর তে দুজনেই এখানে পুড়ে ছাই হয়ে যায়। জাঙ্কুক তার পুরো শক্তি দিয়ে দরজায় কয়েকটা মারাত্মক লাথি মারলো, পিস্তল দিয়ে লকের উপর গুলি করলো। কিন্তু ভারী লোহার লকটি টিনের দরজার ফ্রেমের সাথে এমনভাবে জোড়া লাগানো যে তা ভাঙা সম্ভব হচ্ছে না। জাঙ্কুক দ্রুত ঘরের চারপাশের জানালার দিকে তাকালো, কিন্তু পুরনো এই টিনের ঘরের জানালাগুলো অত্যন্ত সরু এবং লোহার শক্ত গ্রিল দিয়ে ঘেরা, যেখান দিয়ে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ তো দূরের কথা, একটা বাচ্চাও বের হতে পারবে না। চারপাশে আগুনের লেলিহান শিখা আরো উঁচু হয়ে উঠেছে। ছাদ থেকে জ্বলন্ত কাঠের টুকরো নিচে খসে পড়ছে। তে ধোঁয়ায় কাশতে কাশতে জাঙ্কুকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। দরজাও লক, জানালা দিয়েও বের হওয়া অসম্ভব। মাফিয়া কিং জেইকে তার জীবনের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়ে গেল তার তে পাখিকে নিয়ে।
চারপাশে যখন আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিল এবং কালো ধোঁয়াইদের দম প্রায় বন্ধ হয়ে আসছিল, ঠিক তখনই বাইরে থেকে এক বিকট শব্দ হলো। ঠিক 1.5 ঘন্টার পথ 45 মিনিটে পাড়ি দিয়ে জাঙ্কুকের গাড়ি অনুসরণ করে জিপিএস এর লোকেশন ধরে জঙ্গলের সেই আস্তানায় এসে পৌঁছেছিল সোগা। জ্বলন্ত ঘরটা দেখা মাত্রই সোগার বুঝতে বাকি রইল না যে এটা কায়ের একটা মারাত্মক ও সুপরিকল্পিত ফাঁদ ছিল। ভেতর থেকে জাঙ্কুক আর তীর কোনো আওয়াজ না পেয়ে সোগা নিজের জীবনের মায়া ত্যাগ করে জ্বলন্ত আগুনের মাঝেই ঝাঁপিয়ে পড়ল। সে তার সমস্ত শক্তি দিয়ে এবং বাইরে থাকা একটা ভারী লোহার রড দিয়ে লক করা দরজাটায় ক্রমাগত আঘাত করতে লাগলো। আগুনের তীব্র তাপে তার নিজের হাত ও শরীরের কিছু অংশ বেশ মারাত্মকভাবে ঝলসে যাচ্ছিল, কিন্তু সে থামেনি। অবশেষে এক তীব্র শেষ আঘাতে সোগা দরজাটা ভাঙতে সক্ষম হয়। দরজা ভাঙার সাথে সাথেই আগুনের একটা ঝলক এসে সোগার গায়ে লাগে এবং সে বেশ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই ইন ও একদল সশস্ত্র গার্ড নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। জাঙ্কুক এক মুহূর্তও সময় নষ্ট না করে তাকে শক্ত করে কোলে তুলে নিয়ে জ্বলন্ত ঘর থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সোগাকে রক্তাক্ত আর ঝলসে যাওয়া অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে জাঙ্কুকের চল শক্ত হয়ে ওঠে। তার চোখের মনি রাগ আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। জাঙ্কুক ইন ওর দিকে তাকিয়ে একদম বরফ শীতল ও আদেশসূচক গলায় বলল, ইন ও, সোগাকে হাসপাতালে নিয়ে যা দ্রুত, ওর যেন কোনো ক্ষতি না হয়। ইন ও মাথা নেড়ে দ্রুত গার্ডদের সাহায্যে সোগাকে গাড়িতে তুলে হাসপাতালের দিকে রওনা দিল। এদিকে জাঙ্কুক তেকে নিয়ে যখন জিয়ন ভিলার গেট দিয়ে ভেতরে ঢুকলো, তখন ড্রয়িং রুমে চিন্তায় পায়াচারি করতে থাকা জিমিন আর দিদুন যেহব তড়িৎ গতিতে তাদের দিকে এগিয়ে এলো। তীর এই অবিন্যস্ত চুল, কালি ঝুলি মাখা মুখ আর মেয়েদের ড্রেস দেখে জিমিন কেঁদে ফেললো। জিমিন থেকে জাঙ্কুকের কোল থেকে নামিয়ে জড়িয়ে ধরে বলল, তে তুমি কোথায় গেছিলে? তোমাকে খুঁজে না পেয়ে কত চিন্তা হচ্ছিল জানো? জাঙ্কুকের দিকে তাকিয়ে এসে বলল, তুমি ওকে কোথায় পেলে ভাইয়া? ও ও এই পোশাকে কেন? জাঙ্কুকের মুখাবয়ব তখন শান্ত কিন্তু থমথমে, যা ঝড়ের আগের নীরবতার ইঙ্গিত দিচ্ছিল। কাই তার টেরিটরিতে ঢুকে তার বউকে তুলে নিয়ে গেছে, তার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই অপরাধের শাস্তি আন্ডারওয়ার্ল্ডের হিসাব অনুযায়ী শুধু মৃত্যু। জাঙ্কুক জিমিনের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গম্ভীর ও কড়া গলায় বলল, জিমিন, তেকে রুমে নিয়ে যা। আর শোন, আমার কিছু অত্যন্ত জরুরি কাজ আছে, আমি এখন বের হচ্ছি। তীর চোখের দিকে তাকিয়ে জাঙ্কুক আলতো করে তার মাথায় হাত রাখলো, যেন মনে মনে অভয় দিল। তারপর আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে তীর কুকি যেও না বলে করা দুর্বল আর্তনাদ উপেক্ষা করে সে হনহন করে বাড়ির বাইরে নিজের গাড়ির দিকে হেঁটে গেল। আজ রাতে শ্যাডো কাউন্সিলের লিডার কায়ের রক্তে পুরো শহর ভিজতে চলেছে। রাত প্রায় তখন 1টা। জিয়ন আস্তানার মাটির নিচে গোপন বেসমেন্টে তখন বরফ শীতল নীরবতা। চারিদিকে দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ পুরনো সব ইতিহাসের সাক্ষী দিচ্ছে। রুমের ঠিক মাঝখানে একটা লোহার চেয়ারে কাইকে শক্ত শীতল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার হাত পা রক্তে ভেজা, চুলগুলো উস্কো খুস্কো। বেখিয়ন এবং লিসাকে অলরেডি উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক তখনই ভারী বুটের শব্দ করে অন্ধকারে এক যমদূতের মতো প্রবেশ করলো জাঙ্কুক। তার পরনে কালো শার্ট, হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো, চোখে কোনো দয়া বা মায়া নেই, শুধু এক পৈশাচিক হিংস্রতা। জাঙ্কুক চেয়ারে বসার আগে পাশে দাঁড়িয়ে থাকা ইন ওর দিকে না তাকিয়ে বরফ শীতল গলায় জিজ্ঞেস করলো, ওকে কোথায় পেয়েছিস? ইন ও মাথা ঝুঁকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় উত্তর দিল, হ্যাঁ ভাই, আজ রাতেই ও ছদ্মবেশে দেশের বাইরে পালিয়ে যাচ্ছিল। এয়ারপোর্ট থেকে ও প্লেনে ওঠার ঠিক আগ মুহূর্তে আমার ছেলেরা ওকে ধরে নিয়ে এসেছে। এখন ও আপনারই বেসমেন্টে বন্দি। জাঙ্কুক কায়ের রক্তাক্ত আর ভয়াত চেহারার দিকে তাকিয়ে এক চিলতে ক্রূর ও বাঁকা হাসি হাসলো। তারপর গার্ডদের উদ্দেশ্যে হাততালি দিয়ে বলল, বাহ, আমার এত কাছের একজন পুরনো শত্রু, তাকে তোরা কি সুন্দর মতো খাতির যত্ন করেছিস, দেখতেও বেশ ভালো লাগছে। কাই তখন ভয়ে কাঁপছিল। সে ভালো করেই জানে জেকের বেসমেন্টের মানে কি। সে থু থু আর রক্ত মিশ্রিত মুখে কোনো মতে আকল স্বরে বলল, জেকে, ছেড়ে দে আমায়, দয়া করে ছেড়ে দে। আমি ভুল করেছি, আমি শপথ করছি আমি আর তোর কোনো কাজে বাধা দেব না, তোর সামনে আর কখনো আসবো না, আমাকে শুধু বেঁচে ফিরতে দে। জাঙ্কুক কায়ের খুব কাছে এগিয়ে এলো, তার চোখের মণি দুটো যেন নরকের আগুনের মতো জ্বলছে। সে কায়ের চুলগুলো মুঠো করে ধরে মাথাটা পেছনের দিকে হ্যাঁচকা টান মেরে ঠান্ডা গলায় বলল, তা তো হবেই কাই। আজ পর্যন্ত জিয়ন জাঙ্কুকের বেসমেন্টে যারা অতিথি হয়ে এসেছে তারা আর কখনো জীবন্ত এই দুনিয়ার আলো দেখতে পারেনি। আর তোকে তো আমি আরো বেশি যত্ন করে নিজের হাতে মারবো, কারণ তুই আমার সবচেয়ে প্রিয় জিনিসে নজর দিয়েছিলি। তুই আমার তে পাখির গায়ে হাত তোলার সাহস করেছিস,
কথাটা শেষ করে জাঙ্কুক টেবিল থেকে একটা চকচকে ধারালো শর্ট নাইফ নিজের হাতে তুলে নিল। কাই কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক ছুরির কোণটা কায়ের হাতের বুড়ো আঙুলের নখের ভেতর ঢুকিয়ে এক হ্যাঁচকা টানে আস্ত নখটা উপড়ে ফেলল। কায়ের বুক ফাটা আর্তনাদে পুরো বেসমেন্টের দেওয়াল কেঁপে উঠল। কিন্তু জাঙ্কুকের নিষ্ঠুরতা এখানেই শেষ হলো না। সে পাশ থেকে তীব্র নাইট্রিক অ্যাসিডের একটা ছোট বোতল তুলে নিয়ে সেই নখ উপচানো কাঁচা মাংসের উপর কয়েক ফোঁটা ঢেলে দিল। অ্যাসিডের ছোঁয়ায় কায়ের চামড়া আর মাংস ধোঁয়া উড়িয়ে পড়তে লাগলো। জাঙ্কুক থামল না। সে একে একে কায়ের হাত ও পায়ের প্রতিটা নখ অত্যন্ত নিখুঁতভাবে টেনে টেনে উপড়ে ফেলতে লাগলো, আর প্রতিটা ক্ষতে জ্বলন্ত অ্যাসিড ঢালতে লাগলো। কাই অসহ্য অবর্ণনীয় যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার চিৎকার আর আর্তনাদে পুরো ঘরটা যেন নরকুণ্ডুতে পরিণত হলো। কায়ের মনে হতে লাগলো এই নরক যন্ত্রণা ভোগ করার চেয়ে এক নিমেষে মৃত্যু হয়ে যাওয়া অনেক সহজ। আর কায়ের এই তীব্র ছটফটানি আর বাঁচার আকুতি মাফিয়া কিং জেইকে অত্যন্ত প্রশান্তির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তার ঠোঁটের কোণে এক কদর্য ও পৈশাচিক আনন্দ খেলা করছিল, যেন সে পৃথিবীর সবচেয়ে মজাদার কোনো খেলা দেখছে। তের কান্নার প্রতিটা ফোঁটার শোধ সে এভাবে উসুল করছিল। কাই যখন যন্ত্রণায় নীল হয়ে প্রায় জ্ঞান হারানোর উপক্রম হলো, তখন জাঙ্কুক নিজের হাতের রক্তমাখা ছুরিটা টেবিলে ছুঁড়ে ফেলল। সে পকেট থেকে রুমাল বের করে নিজের হাতটা মুছতে মুছতে ইন ওর দিকে ফিরে এক অদ্ভুত ক্রূর গলায় আদেশ দিল, কাইকে এখনই বড় ডাক্তার দেখাও। কোনোভাবেই যেন ও এখন মারা না যায়। কাইকে এত তাড়াতাড়ি এত সহজে মরতে দেওয়া যাবে না। ও আমার তে পাখির ঘুম কেড়েছে, ওকে তিলে তিলে প্রতিদিন মরতে হবে। বলেই জাঙ্কুক ইনোকে বাকি কাজ বুঝিয়ে দিয়ে নিজের গম্ভীর পদক্ষেপে বেসমেন্ট থেকে বের হয়ে এলো। কায়ের ভাগ্য এখন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর এক নরকে আটকে রইল। মাঝরাত, পুরো ভিলা যখন নিঝুম, তখন তে অত্যন্ত ভয়ে ভয়ে আর ধীর পায়ে জাঙ্কুকের বেডরুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। তার ছোট নিষ্পাপ মনে একটা তীব্র ভয় আর অপরাধ বোধ কাজ করছে। তার কেন যেন মনে হচ্ছে তার কুকি আজ তার উপর ভীষণ লেগে আছে। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর থেকে তার কুকি একটা বারও তার দিকে তাকায়নি, একটা কথাও বলেনি। তে রুমে এসে চারপাশটা দেখলো, কিন্তু বিছানায় কেউ নেই। তবে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, তার মানে কুকি ওয়াশরুমের ভেতরে ফ্রেশ হচ্ছে। তে চোরের মতো বেডের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে জাঙ্কুক বেরিয়ে এলো। তার ভেজা চুল থেকে পানির ফোঁটা ঝরছে, পরনে শুধু একটা কালো ট্রাউজার। সে থেকে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেও না দেখার ভান করলো এবং সম্পূর্ণ এড়িয়ে গিয়ে পাশ কাটিয়ে কাবার্ডের দিকে এগিয়ে গেল একটা টি শার্ট নেওয়ার জন্য। জাঙ্কুকের এই অবহেলা আর নীরবতা তীর সহ্য হলো না। সে দ্রুত গিয়ে জাঙ্কুকের পেছনের দিক থেকে শক্ত করে কোমরটা জড়িয়ে ধরলো। তে জাঙ্কুকের পিঠে মুখ গুজে কান্না সুলভ আদুরে গলায় বলল, কুকি, কুকি, তুমি কি আমার উপর রেগে আছো? আমি কি কোনো পচা কাজ করেছি? কথা বলো না কুকি, কি হলো কুকি, কিছু বলো না। জাঙ্কুক একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে তের হাত দুটো আলতো করে ছাড়িয়ে তার দিকে ঘুরলো। তার চোখ দুটো এখনো গম্ভীর। সে তের চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, আমি রাগ করেছি তে পাখি। তুমি কেন বাড়ির বাইরে গেলে আমার কড়া নির্দেশ না শুনে? তুমি জানো আজ কি হতে পারতো? কুকির মুখে রাগী স্বর শুনে তের চোখ দুটো আবার পানিতে ভরে উঠল। সে জাঙ্কুকের দুই হাত নিজের ছোট ছোট হাত দিয়ে চেপে ধরে আকুল হয়ে বলল, সরি কুকি, প্লিজ রাগ করো না। তুমি বলো তুমি কি করলে তেদের উপর আর রাগ করবে না? আমার জমানো যত চকলেট আছে আমি সব সব তোমাকে দিয়ে দেব কুকি, তাও তুমি রাগ করো না। কুকি রাগ করলে তেদের একদম ভালো লাগে না, খুব কষ্ট হয়। জাঙ্কুকের বুকের ভেতরে সমস্ত কঠিন মাফিয়া রূপটা তের এই অবুঝ চকলেট দেওয়ার অফার শুনে এক মুহূর্তে গলে পানি হয়ে গেল। তার ঠোঁটের কোণে এক গভীর ভালোবাসাময় ও তৃপ্তির হাসি ফুটে উঠল। সে তের কোমরে হাত দিয়ে তাকে নিজের আরো কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, আমার কোনো চকলেটের প্রয়োজন নেই তে পাখি, আমার শুধু তোমাকে চাই। তে জাঙ্কুকের বুকে নিজের হাত দুটো রেখে সরল মনে চোখ বড় বড় করে বলল, আমি তো তোমারই, তুমিই তো প্রতিদিন রাতে বলো তে শুধু আমার। জাঙ্কুকের চোখের চাউনি এবার বদলে গেল। সেখানে এক তীব্র অধিকার বোধ আর গভীর ভালোবাসার মাদকতা ভর করলো। সে বাঁকা হেসে বলল, তাই বুঝি? বলেই জাঙ্কুক কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় তেকে আলতো করে নিজের কোলে তুলে নিল। তে চমকে উঠে জাঙ্কুকের গলাটা শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক তেকে কোলে নিয়ে ধীর পায়ে বেডের দিকে এগোতে লাগলো। কোলে থাকা অবস্থাতেই তে তার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তো। জাঙ্কুক থেকে পরম যত্নে বিছানার নরম চাদরে শুইয়ে দিল।
এবং নিজে তার উপর ঝুঁকে পড়ে তের দুই পাশে হাত রেখে তার ঠোঁটের খুব কাছে নিজের ওষ্ঠাধর নিয়ে ফিসফিস করে বলল, তাহলে আজকে পুরোপুরিভাবে আমার হয়ে যাও তে পাখি। জাঙ্কুক তেকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। নিজের ওষ্ঠ দ্বারা তের ওষ্ঠাধর সম্পূর্ণ দখল করে নিল। প্রথম প্রথম তে কিছুটা অপ্রস্তুত হয়ে নড়াচড়া করলেও জাঙ্কুকের গভীর ও আকুল স্পর্শের তীব্রতায় পড়ে সে আর কোনো বাধা দিল না। দীর্ঘ সময় ধরে চুমু খেতে খেতে জাঙ্কুক অত্যন্ত আলতো হাতে তের পোশাকের বাঁধনগুলো শিথিল করতে শুরু করলো। ঠোঁটের ছোঁয়া ছেড়ে জাঙ্কুক এবার তের গলায় নেমে আসে এবং সেখানে একের পর এক গভীর উষ্ণ ও ভেজা চুমু দিতে থাকে। তের কোমল শরীরে জাঙ্কুকের ভালোবাসাময় হাতের বিচরণ বাড়তে থাকে। জাঙ্কুকের এই তীব্র স্পর্শে তের মুখ দিয়ে এক মৃদু ও মধুর শীতকার বেরিয়ে আসে, যা জাঙ্কুকের ভেতরে সুপ্ত উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। পর মুহূর্তে জাঙ্কুক নিজেও নিজের পোশাক সম্পূর্ণ আলাদা করে ফেলে। কিন্তু জাঙ্কুকে এই অনাবৃত ও আদিম রূপে দেখে তে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভয় পেয়ে যায়। যেহেতু তের মানসিকতা এখনও অনেকটা সরল ও বাচ্চাদের মতো, তাই দাম্পত্য জীবনের এই চূড়ান্ত ঘনিষ্ঠতা ও শারীরিক বিষয়গুলো নিয়ে তার কোনো স্পষ্ট ধারণা ছিল না। সে বিছানার চাদরটা বুকের কাছে শক্ত করে চেপে ধরে কিছুটা পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো। তে কাঁপা কাঁপা গলায় আমতা আমতা করে বলল, তুমি তুমি কাপড় খুললে কেন কুকি? আমার ভয় করছে তোমাকে এভাবে দেখে। তুমি এমন করছো কেন? জাঙ্কুক তের চোখের সেই ভয় আর সরলতা দেখে একটু থামলো। সে তের দুই গালে নিজের উষ্ণ হাত দুটো রেখে তার খুব কাছে ঝুঁকে এলো। জাঙ্কুকের চোখ দুটো তখন ভালোবাসার তীব্র মাদকতায় বুঁদ হয়ে আছে। সে অত্যন্ত ব্যাকুল ও অনুনয়ের সুরে ফিসফিস করে বলল, তে প্লিজ আজকে আমাকে বাধা দিও না। এতগুলো দিন হলো আমাদের বিয়ে হয়েছে, অথচ এখন পর্যন্ত আমি তোমাকে পুরোপুরিভাবে নিজের করে নিতে পারিনি। প্রতিদিন রাতে তোমাকে এত কাছে পেয়েও নিজেকে সামলানো আমার জন্য কতটা কঠিন হয়ে পড়ে তা শুধু আমিই জানি। আমি এতদিন তোমাকে সময় দিয়েছি, তোমার উপর জোর করিনি, কিন্তু আজ আর আমি কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না তে পাখি। প্লিজ আজ তোমার এই কুকিকে একটু শান্ত করো। জাঙ্কুকের গলার সেই আকুলতা আর ভালোবাসার আর তের মনের ভেতরের ভয়টাকে আস্তে আস্তে দূর করে দিল। সে বুঝতে পারলো তার কুকি তাকে আঘাত করবে না, বরং এই ভালোবাসার চাদরে তাকে মুড়িয়ে নেবে। তে নিজের চোখ দুটো বন্ধ করে জাঙ্কুকের চওড়া বুকে হাত রেখে নিজেকে সঁপে দিল। জাঙ্কুক আবারও পরম মায়ায় তেকে কাছে টেনে নিয়ে তার ওষ্ঠাধর নিজের ওষ্টে আবদ্ধ করলো, যেন তার ঠোঁটের উষ্ণতা দিয়ে তের ভেতরের সবটুকু ভয়কে দূর করে দিতে পারে। চুম্বনের সেই গভীর মাদকতার মাঝে জাঙ্কুক অত্যন্ত ধীর ও সতর্কতায় তের শরীরের আরও গভীরে প্রবেশ করলো। কিন্তু দাম্পত্য জীবনের এই প্রথম তীব্র শারীরিক অনুভূতির আকস্মিক ব্যথা সহ্য করতে না পেরে তে কেঁদে ফেলল। তার চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়লো বিছানার চাদরে। তে জাঙ্কুকের চওড়া কাঁধ দুটো নিজের ছোট ছোট হাত দিয়ে খামচে ধরে কান্নার সুরে আকুল হয়ে বলল, কুকি কুকি প্লিজ ওটা বের করো, আমার খুব ব্যথা লাগছে কুকি, প্লিজ প্লিজ আর না। জাঙ্কুকের চোখের পানি দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। তার নিজেরও নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। সে তের কপালে ও গালে আলতো করে চুমু খেয়ে তাকে শান্ত করার চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, আর একটুখানি সহ্য করো তে পাখি, জাস্ট আর একটু, আই কান্ট। তের চোখে পানি থাকলেও জাঙ্কুক নিজেকে আর পুরোপুরি থামাতে পারল না। তের এই তীব্র কষ্টের তীব্রতা কিছুটা কমানোর জন্য এবং তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে সে আবারও তের ঠোঁট জোড়া দখল করে নিল। গভীর চুম্বনের আড়ালে সে তের কান্নার গোঙানিগুলোকে চেপে ধরল, যেন তের প্রতিটা কষ্টের ভাগ সে নিজের ওষ্ঠ দিয়ে শুষে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে প্রকৃতির নিয়মে বাইরের আকাশে মেঘের ডাক আর তীব্র ঝড় শুরু হলো। জানালার কাঁচ গলিয়ে সেই ঝোড়ো বাতাসের সনসন শব্দ ঘরের ভেতর আসতে লাগলো। আর ওদিকে রুমের ভেতরের মৃদু আলোয় তের নরম শরীরের উপর মাফিয়া কিং জাঙ্কুকের ও তীব্রতা আরো ভারী হতে লাগলো। সে পরম অধিকার ও ভালোবাসায় তেকে বারবার নিজের করে নিতে লাগলো। গভীর রাতের দিকে বাইরের আকাশে সেই ঝড়ের তাণ্ডব আস্তে আস্তে কমে এলো। চারপাশের পরিবেশ একদম নিঝুম ও শান্ত হয়ে গেল। কিন্তু প্রকৃতির ঝড় থামলেও সেই বন্ধ ঘরের ভেতরের ভালোবাসার মায়াবী ঝড় চলল একদম শেষ রাত অব্দি। জাঙ্কুক তার সমস্ত আবেগ ও ভালোবাসা দিয়ে তার নিষ্পাপ তে পাখিকে আজীবনের জন্য নিজের নামের সাথে জড়িয়ে নিল। 5 বছর পর সময় যেন ডানার ওপর ভর করে উড়ে গেছে। দেখতে দেখতে কেটে গেছে 5টি বছর। এই 5 বছরে জীবন জাঙ্কুকের জীবনে অনেক পরিবর্তন এসেছে।
আন্ডারওয়ার্ল্ডের সেই নিষ্ঠুর বরফ শীতল মাফিয়া কিং এখন তার পরিবারের কাছে একজন ভীষণ কেয়ারিং স্বামী এবং এক আদুরে মেয়ের পাপা। বিকেলের শান্ত আলোয় জাঙ্কুক অফিস থেকে ভিল্লার লিভিং রুমে পা রাখতেই তার কানে এলো একটা মিষ্টি কান্নার আওয়াজ। সোফার উপর 4 বছরের একটা ছোট ফুটফুটে মেয়ে বসে আছে, দুই চোখে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেয়েটির নাম টেকুকি, যার চোখ, নাক আর গোল গোল গালগুলো হুবহু এর মতো। জাঙ্কুক হাতের সুটকেসটা সোফায় রেখেই তড়িঘড়ি করে মেয়ের সামনে হাঁটু গেড়ে বসলো। পরম মমতায় টেকুকিকে কোলে তুলে নিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা আমার? কান্না করছো কেন এত? পাপাকে বলো তো, কে বকেছে আমার আম্মাজানকে? টেকুকি তার বাবার গলা জড়িয়ে ধরে হিচকি তুলতে তুলতে ভাঙা ভাঙা গলায় বলল, আমার আমার নিজের চকলেট শেষ হয়ে গিয়েছিল বাবা, তাই আমি খিদে পেয়ে মাম্মার লুকানো চকলেটটা খুঁজে বের করে খেয়ে ফেলেছি। এখন মাম্মা আমাকে বকছে। মেয়ের অবুঝ কথা শুনে জাঙ্কুকের ঠোঁটের কোণে এক চিলতে চওড়া হাসি ফুটে উঠল। সে টেকুকির গালে একটা আলতো চুমু খেয়ে বলল, ও এই কথা, আচ্ছা পাপা তো তোমার জন্য নতুন চকলেট এনেছে, আর কান্না করো না মা। বলেই জাঙ্কুক কোটের পকেট থেকে মস্ত বড় একটা চকলেট বের করে টেকুকির ছোট ছোট হাতের মুঠোয় গুজে দিল। চকলেট দেখা মাত্রই টেকুকির কান্না 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। সে খুশিতে হাততালি দিয়ে উঠল, আমার চকলেট কই কুকি? ডাইনিং রুমের দিক থেকে কোমরে হাত দিয়ে ঠোঁট উল্টে রাগী পায়ে হেঁটে এলো তে। 5 বছরে তে দেখতে আরও একটু পরিবর্তন হলেও তার সেই ভেতরের বাচ্চাদের স্বভাবটা এক ফোঁটাও কমেনি। সে এসে জাঙ্কুকের উপর অন্যায় আবদার জড়ল, তুমি ওকে আজকে একটা চকলেটও দেবে না কুকি? ও খুব পচা হয়ে গেছে, আমার আলমারি থেকে লুকিয়ে রাখা সব চকলেট খেয়ে নিয়েছে। জাঙ্কুক সোফা থেকে উঠে হেসে তের সামনে এসে দাঁড়ালো। সে তের রাগ ভাঙানোর জন্য তার কপালে একটা গভীর চুমু খেলো। তারপর অন্য পকেট থেকে আরো বড় একটা চকলেটের বক্স বের করে তের চোখের সামনে ধরলো। এই দেখো, তোমার জন্যও তো চকলেট এনেছি আমি, এই নাও, এখানে তোমার প্রিয় সব চকলেট আছে। এবার রাগ কমলো তে পাখি? তে চকলেটের বক্সটা কেড়ে নিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে একটা মিষ্টি হাসি দিল। ওদিকে সোফায় বসে টেকুকিও তার চকলেট মুখে ভরে মাম্মার দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। জাঙ্কুক একপাশে দাঁড়িয়ে তার জীবনের এই দুই পরীর কাণ্ড দেখে মনে মনে এক পরম শান্তি অনুভব করলো। টেকুকের মেয়ে এই টেকুকি মেয়েটা দেখতে আর স্বভাব হয়েছে পুরো তের মতো। যেমন অবুঝ আর চকলেট প্রেমী মা, ঠিক তেমনই তার দুষ্টু মিষ্টি মেয়ে। পুরো জীবন বিলা এখন এই মা মেয়ের চপলতা আর ভালোবাসায় সারাক্ষণ মুখরিত থাকে।